আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এই জৈব রসায়নের যে সম্পূর্ণ ফ্রি ক্লাস হচ্ছে, সেই ফ্রি ক্লাসের মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করাবো লাইন বাই লাইন ধরে, যেখান থেকে আমরা যেটা পড়লে আমরা এইচএসসি প্লাস বিভিন্ন অ্যাডমিশনের পরীক্ষার জন্য আমরা এমসিকিউ এবং রিটেন জন্য খুব সুন্দর করে আনসার করতে পারি। এভাবে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি। তো জৈব রসায়নের ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে হচ্ছে লেকচার 7। হ্যাঁ, তো লেকচার 7-এ আমরা কিন্তু এখনও নামকরণের মধ্যে আছি। তো আমাদের নামকরণের উপর আর 2টা ক্লাস লাগবে বেশি হলে, তারপর আমরা আসল যে মেইন যে টপিকগুলো সেগুলোতে আমরা খুব সহজে জিনিসগুলো বুঝে যেতে পারবো। তো ইতিমধ্যে যারা তোমরা যুক্ত হয়ে গেছো প্রত্যেকেই বলবো যে আমার এই লাইভ ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার করে দাও, একটু মেনশন দিয়ে দাও, এবং বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে কলেজের গ্রুপগুলো বা বিভিন্ন ফ্রেন্ডদের যে মেসেঞ্জার গ্রুপ সেইগুলোতে তোমাদের লিঙ্কটা একটু করে দিয়ে দাও। তোমাদের সাথে সাথে আমিও একটু আমার টাইমলাইনে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমাদের আজকে জৈব রসায়নের তোমাদের একটা কুইজ দিয়েছিলাম। কুইজটা হচ্ছে, আমি এটার উত্তরটা একটু পরে আমি দিব, এবং তোমরা অনেকেই ভুল উত্তর দিয়েছো, অনেকেই আবার সঠিক উত্তর দিয়েছো। তো যারা আমার ক্লাস করেছো তারা নিঃসন্দেহে তোমরা একদম সঠিক উত্তরটা দিয়েছো, আর সম্ভবত যারা আমার ক্লাসের পড়াটা হয়তো খেয়াল করো নাই তাদের হয়তো বা কিছুটা ভুল হইতে পারে। আমি তোমাদেরকে জিনিসটা একটু পরে আমি সঠিক উত্তর কোনটা সেটা আমি দিয়ে দিব। অলরেডি যারা নতুন যুক্ত হয়েছো তারা একটু মনে মনে চিন্তা করো যে এই যৌগটার নাম কি হবে। তোমরা একটু মনে মনে একটা আনসার ঠিক করে নাও। একটু পরেই আমরা কি করব, এটার আনসারটা দিব, এবং আমি 3 জনের নাম ঘোষণা করব যারা সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, এই যৌগটা মানে তোমাদেরকে একটু বলে রাখি যে জৈব রসায়নে কিন্তু আমরা আরও ধারাবাহিকভাবে আরও কয়টা লেকচার হয়েছে আমাদের জৈব রসায়নে, ধারাবাহিকভাবে আমাদের আরও 6টা লেকচার হয়েছে। আজকে হচ্ছে 7 নম্বর লেকচার। যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই তোমাদেরকে বলবো যে আগের 6টা লেকচার একটু সিরিয়ালি করে আসো, তাহলে আমাদের নামকরণগুলো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। ওকে ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি আরেকটা গ্রুপে একটু করে শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার পেড ব্যাচের বা বিভিন্ন ব্যাচের যারা রয়েছে তারা একটু কষ্ট করে আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে, তোমাদের যে কেউ একজন মেসেঞ্জার গ্রুপগুলোতে আমার লাইভের লিঙ্কটা একটু করে দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এই যৌগটার নামকরণটা নিয়ে একটু আলোচনা করি। ভালো করে খেয়াল করো, আমি তোমাদের নামকরণের নিয়মের মধ্যে বলেছিলাম যেদিক দিয়ে গেলে সবার আগে কি বলছিলাম, সবচেয়ে লম্বা শিকলটা বের করতে হবে, সবচেয়ে লম্বা শিকলটা বের করতে হবে। তো দেখো, একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমি আগে উত্তরটা বলে দিই, তাহলে মনে হয় ভালো হয়। দেখো, আমরা তোমাদের মধ্যে 2টা উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, তোমাদের মধ্যে 2টা উত্তর আমরা পেয়েছি। একটা ছিল 2, একটা ছিল 2, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 6 ট্রাইমিথাইল। এই যৌগটার নাম তোমরা ম্যাক্সিমামই বলছো ট্রাইমিথাইল। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 ম্যাক্সিমাম বলছো ট্রাইমিথাইল অকটেন। ঠিক আছে, এবং কিছু সংখ্যক স্টুডেন্ট আসো যেটার উত্তর দিয়েছো তোমরা, যেটা উত্তর দিয়েছো 3, এই পাশ থেকে গুণে দিয়েছো তোমরা 3 3 7 7 ট্রাইমিথাইল অকটেন। হ্যাঁ, এই কিছু সংখ্যক স্টুডেন্ট এই জিনিসটার উত্তর দিয়েছো। এখন দেখো, এই 2টার মধ্যে রাইট আনসার কোনটা সেটা আমরা আগে বলে দিই, তারপর আমরা ব্যাখ্যাটাতে যাব। হ্যাঁ, এই 2টার মধ্যে রাইট আনসার হচ্ছে এইটা, উপরেরটা হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এখন যারা নিচের উত্তরটা দিয়েছো তারা বলতেছো একটা জিনিস তোমরা ব্যাখ্যা দিতে চাচ্ছ যে স্যার এখানে তো যোগফলটা বেশি, এখানে তো যোগফলটা কম, এরকম একটা বিষয় আছে। কারণ আমি তোমাদেরকে, যারা একদম আমার কাছে পড়েছো, একদম নতুনভাবে পড়েছো, তারা ওই যুগের নিয়মটা তোমরা ধারণা নাই, তোমরা জাস্ট সাধারণ নিয়মেই তোমরা এটা বলছো এটা সহজ। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা এটা ভুল। তোমরা আমাকে হয়তো বলতে পারো যে স্যার এদের যোগফলটা তো হচ্ছে, বাকিরা বুঝবা আস্তে আস্তে। দেখো, যারা এই উত্তরটা দিয়েছো তারা আমাকে এই কথাটা হয়তো বলবো যে স্যার এখানে যোগফলটা কত হয়, 7 আর 3, এখানে যোগফলটা কত হয় 3 3 6, অথবা এখানে যোগফলটা হচ্ছে 13। হ্যাঁ, এখানে যোগফল 13 আর এখানে যোগফলটা হচ্ছে 14। তাহলে স্যার তাহলে তো নিচেরটা হওয়ার কথা। তাহলে আসলে সবসময় যোগফল দিয়ে মিলবে না, তাহলে এখন আমাকে বলতে পারো স্যার তাহলে কি বইয়ে ভুল দিছে? না, বইও ভুল দেয় নাই। তা জিনিসটা হচ্ছে বইয়ে যতগুলা উদাহরণ দেওয়া আছে, তোমরা বিভিন্ন বই যেগুলো পড়েছো, যতগুলা উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটাই যোগের নিয়ম দিয়ে মিলে, তবে আমি যে উদাহরণটা নিছি সেটা
এই যোগের নিয়ম দিয়ে মিলবে না, ঠিক আছে? তো জিনিসটা তোমাকে আরেকটু সহজ করে দিই। আমি যে নিয়মটা বলছি, আমার যে নিয়মটা সেটা বইয়েরগুলো দিয়েও হবে। আমার এই নিয়মটা তুমি বইয়েও অ্যাপ্লাই করতে পারবা, আমার উদাহরণগুলো অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু বইয়ের উদাহরণটা শুধু, বইয়ের নিয়মটা শুধুমাত্র বই অ্যাপ্লাই করতে পারবা, অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবা না। মানে কিছু কিছু জায়গায় মিলবে না, কিছু কিছু জায়গায় মিলবে না। যেমন এই জায়গাতে তুমি যোগফলটা 13 ধরে যদি বের করো যে এই দুইটার মধ্যে যোগফলটা, এটার যোগফল কম, তাহলে আনসার এটাই হবে। এটা যদি করো তাহলে এই ক্ষেত্রে মিলতেছে না, ঠিক আছে? এটা কিছু কিছু ক্ষেত্রে মিলবে না। তো আমি এটাই বলতে পারি যে আমার যে মেথডটা বা আমি যে সিস্টেমটা বললাম, যে দিক দিয়ে গেলে শাখাটা আগে পাবো, আমরা যদি এদিক দিয়ে যাই, একটু ভালো করে খেয়াল করি, এদিক দিয়ে যদি যাই 1 2 3 4 5 6 7 8, আমরা যদি এই পাশ থেকে গুণে যাই তাহলে একটা শাখা পড়তেছে কোথায়, একটা শাখা আসতেছে 2 নম্বরে, একটা শাখা 2 নম্বরে, আর বাকি দুইটা 6 নম্বরে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি, ট্রাই মিথাইল। তাহলে আমরা বলতে পারি মিথাইল, এই যে মিথাইল, এই যে মিথাইল, এই যে মিথাইল। আমরা একটা শাখা 2-এ আর দুইটা 6-এতে 266 ট্রাই মিথাইল, ঠিক আছে? ট্রাই মিথাইল। আর মোট যৌগটা, আর মূল যৌগটা কি, ট্রাই মিথাইল অক্টেন, এই তো অক্টেন। তাহলে এখন দেখো, এটা হচ্ছে আমি যেটা শিখেছিলাম তোমাদেরকে, যেদিক দিয়ে গেলে শাখাটা আগে পাবো। আমি যদি এদিক দিয়ে যাই তাহলে প্রথম শাখা আমি 2 নম্বরে পাচ্ছি, কিন্তু আমি যদি এদিক থেকে গুণে আসি 1 2 3, প্রথম শাখাটা আমি 3 নম্বরে পাচ্ছি। তাহলে আমার কোনটা আগে চিন্তা করতে হবে? ফার্স্ট অর্ডার অফ এই কাহিনী বানানোর দরকার নেই, একদম সহজভাবে তুমি চিন্তা করো, একদম সহজভাবে। নিয়ম দিয়ে কি হবে, আমরা গ্রামাটিক্যাল নিয়ম অনেক জানি কিন্তু ইংলিশে অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে? তো নিয়মের আমার দরকার নেই, আমার কথা হচ্ছে আমার জিনিসটা পারতে হবে, পড়বো কম পারবো বেশি, ঠিক আছে? তাহলে দেখো জিনিসটা আমি যেটা বলতেছি, যে দিক দিয়ে গেলে শাখাটা আগে পাবো সেদিক দিয়ে মেরে দিব। তো দেখো আমি যদি এদিক দিয়ে যাই তাহলে আমরা 2 নম্বরেই পাচ্ছি, তাহলে আমরা এদিক দিয়ে গুণে যাব। আমি যদি এদিক দিয়ে গুণে যাই তাহলে কিন্তু আমি 3 নম্বরে পাচ্ছি, তাহলে আমরা এদিক দিয়ে যাব না। এখন তোমাদের যারা যোগ বিয়োগ দিয়ে যেটা করো, যোগ বিয়োগের নিয়মটা আমার স্টুডেন্টদেরকে একটু বলতেছি, সেটা হচ্ছে এরকম যে যারা উত্তরটা এইটা দিয়েছে তাদেরকে আমি একটু করে বলি, আমার স্টুডেন্টদেরকে বলতেছি যে ওরা কিসের উপর ভিত্তি করে এই উত্তরটা দিয়েছিল একটু করে বলি আমি। সেটা হচ্ছে যে আমি যদি এদিক দিয়ে গুণে যাই, খেয়াল করো, এদিক দিয়ে যদি গুণে যাই তাহলে দেখো শাখাগুলোর অবস্থানগুলোর যোগফলটা হবে কত, 2 6 6, যোগ করলে কত হয়, 14 হয়। আর আমি যদি এদিক থেকে যদি গুণে আসি 1 2 3 4 5 6 7, তাহলে শাখার অবস্থানগুলো কি হচ্ছে, 3 3 6, 3 3 6, এটা কই, তাহলে ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল। তাহলে দেখো ট্রাইমিথাইল কি, ট্রাইমিথাইল কি অক্টেন, তাই না? এখন দেখো আমি নিচেরটা মুছে ফেলি, নিচে যদিও একবার লিখছিলাম ট্রাইমিথাইল অক্টেন। তাহলে দেখো এখানে এদের যে যোগফলটা, যোগফলের নিয়মে যেটা, সেটা যোগফলটা আসবে কত, যোগফলটা আসবে হচ্ছে, আচ্ছা এটা 7 হবে, হ্যাঁ 3 3 7, যোগফলটা আসবে কত, 13। তাহলে দেখো মানে বিভিন্ন বইয়ে যেগুলো রয়েছে যোগফলের নিয়মে যদি আমরা বলি যে অবস্থানগুলো যোগ করলে যে দিক দিয়ে অবস্থানগুলোর যোগফল কম হয় সেদিক দিয়ে মারবো। তো দেখো আমি আবারও বলতেছি, বইয়ের যে নিয়মটা সেটা হচ্ছে যে দিক দিয়ে গেলে অবস্থানগুলোর যোগফল ক্ষুদ্রতম হয় আমরা সেদিক দিয়ে যাব। তা দেখো এদিক দিয়ে গেলে অবস্থানগুলোর যোগফল কিন্তু 13 হচ্ছে, ঠিক আছে? আর এদিক দিয়ে গেলে অবস্থানগুলোর যোগফল কিন্তু 14 হচ্ছে। তাহলে বইয়ের নিয়মে যদি আমরা যাই তাহলে কিন্তু উত্তর কিন্তু এইটা, কিন্তু এটা অ্যাকুরেটলি এটা হবে না, এটা অ্যাকুরেটলি এটা হবে না, যদিও এর ক্ষুদ্রতম তা হয় না কিছু কিছু ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে হবে না। তো আমি এই জিনিসটা তোমাদেরকে বলতেছি, আমি যে নিয়মটা বলে দিছি, যে দিক দিয়ে গেলে আগে পাবো, যেমন এদিক দিয়ে গেলে আগে পাচ্ছি, তাহলে আমরা এদিক দিয়ে গণনা করে যাব। তো আমার নিয়মটা তুমি বইয়ে অ্যাপ্লাই করতে পারবা, এবং অন্যান্য জায়গায় ভার্সিটি বলো, বুয়েটে বলো, বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাডমিশনের প্রশ্ন বলো, সব জায়গায় আমার নিয়মটা অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ আমার নিয়মটা হচ্ছে ইউনিভার্সাল। যদি শুনতে হয়তো বা নিয়ম মনে হচ্ছে না, এটাই নিয়ম, যে দিক দিয়ে গেলে আগে পাবো সেদিক দিয়ে মেরে দিব, ঠিক আছে? এটাই নিয়ম। তো এই জিনিসটা হচ্ছে তুমি যত নিয়মে যাবা, তুমি যত তুমি করতে যাবা ততই কিন্তু তুমি পেঁচে পড়ে যাবা। তো এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু করে বলো, এই জিনিসটা বুঝছো কিনা একটু করে বলো। আর তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, আর অ্যাটেন্ডেন্সটা পাওয়ার জন্য তোমাকে আমি ক্লাসের মাঝখানে একটা ব্রেক দিব, তখন একটা লিঙ্ক দিব, ওই জায়গায় তোমার ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে পেস্ট করে তারপর সাবমিট করে দিবা। এটা আমি দিব এখন না, যে কোনো একটা সময় দিব। তো আমি আবারও বলতেছি তোমাদেরকে, যারা এই জায়গাটাতে একটু সমস্যা হচ্ছে যে স্যার এই নিয়মে করলে হচ্ছে না কেন, তাহলে স্যার বইয়ের নিয়মটা বলতেছে না, বইয়ে এমন কিছু উদাহরণ দিছে যে উদাহরণগুলো তুমি যোগের নিয়ম দিয়েও করলে হবে,
আমার নিয়ম দিয়ে করলে হবে। কিন্তু আরও কিছু উদাহরণ যেগুলো বিভিন্ন অ্যাডমিশনে আসে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় যুগের নিয়মটা খাটে না। ঠিক আছে, তুমি যুগের নিয়ম দিয়ে করলেও কিন্তু এটা আসলে এটা রং। তো সেই ক্ষেত্রে আমাকে জাস্ট একটা জিনিস যদি মাথায় রাখো, যে দিক দিয়ে গেলে আমরা আগে পাবো সেটাই হচ্ছে কি, যে দিক দিয়ে গেলে আমরা আগে পাবো সেটাই হচ্ছে কি, মানে সেটাই হচ্ছে রাইট, মানে 100% রাইট। তো যুগের নিয়মটা এটা 95% রাইট হয়, কিন্তু 5% বা কিছুর ক্ষেত্রে এগুলো মিলে না। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের সবসময় তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যুগের নিয়মটা টোটালি আমরা বাদ দিব। এটা আমরা সনাতন পদ্ধতিতে পড়ছি, হয়তো বা নিজে পড়ছি বা অন্য কেউ পড়াইছে, অসুবিধা নেই, এটা টোটালি আমরা বাদ দিব। আমরা এটা করব, যে দিক দিয়ে গেলে শাখা আগে পাবো এদিক দিয়ে মেরে দিব। কথা বুঝা গেছে নাকি কষ্ট হচ্ছে বুঝতে? আমাকে একটু জানাও। ঠিক আছে, তোমাদেরকে এখন যদি বলি যে স্যার আপনি যেটা বলছেন এটার প্রমাণ কোথায়, তুমি আমাকে এই যোগটার অস্তিত্ব, এই নামের এই যোগের কোনো অস্তিত্ব আমাকে দেখাতে পারবা না। ঠিক আছে, কোথাও পারবা না। তো ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে কি করে নিতে হবে? তো আমি এই কথাটা আমি লাস্ট কথা বলতেছি, যে যোগফল যেদিক দিয়ে গেলে যোগফল কম হয় সেটা বাদ। এটা দিয়ে তুমি 95% মিলবে, কিছু মিলবে না। তবে আমি যে কথাটা বলছি, যে দিক দিয়ে গেলে আগে পাবো, আমার নিয়মটা দিয়ে তুমি বইয়েরগুলো করে দেখবা, প্রত্যেকটাই মিলবে। ঠিক আছে, তাহলে আমার নিয়মটা বইয়ের বাইরেও মিলবে, বইয়ের ভিতরেরগুলোও মিলবে। কথা ক্লিয়ার? কিন্তু বইয়েরগুলো সব জায়গায় মিলবে না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমার এই কনফিউশনটা আমাকে বলো, এটা ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু তাড়াতাড়ি বলো, সবাই একটু বলো যে এই পর্যন্ত কনফিউশনটা ক্লিয়ার কিনা। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আনসার হবে যে 266 ট্রাইমিথাইল অক্টেন, 266 ট্রাইমিথাইল অক্টেন হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা হবে। এখন কথা হচ্ছে, তোমাদেরকে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে তো আমি এই নিয়মই পড়াইছি, যে দিক দিয়ে গেলে আগে হবে, এই জন্য তোমরা ভুল করো নাই। হ্যাঁ, আমি এমন কিছু মেথড শেখাবো যে দিক দিয়ে গেলে তুমি ভুল করার সুযোগটা খুবই কম থাকবে, খুব সহজ পদ্ধতিতে শেখাবো। এখন আমরা যে জিনিসটা বলবো, যে নামগুলো আমাদের একটু ঘোষণা করা হয় নাই। আমরা প্রথম দিকে একটা ছেলে কমেন্ট করছিল, অব্রনীল নামে একটা ছেলে, 266 ট্রাইমিথাইল অক্টেন, তোমাকে কনগ্রেচুলেশন। এর পরবর্তীতে তারপর হচ্ছে সাজেদা বেগম নামের একজন সম্ভবত কমেন্ট করেছিল। তারপরে লাস্টের দিকে আমি যদি বলি, আমি সবারটাই পড়ার চেষ্টা করতেছি, এবং লাস্টের দিকে একটা নাম আমার মনে নাই, আমি একটু দেখে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, দেখি কার্ডটা, আমি কিন্তু এখানে পার্সিয়ালিটি করি নাই, ওদেরকে আমি দেখিও নাই, চিনিও নাই, জাস্ট আমি এইভাবে বলতেছি যে ও উত্তর দিয়েছে এবং অংশগ্রহণ করছে, খুবই চমৎকার। তাহলে আমি যদি একটু করে বলি, একটা নাম আমি, যে কোনো একটা নাম আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে, হ্যাঁ, খাদিজা। তো সরি, খাদিজার উত্তরটা ভুল, সরি, আচ্ছা, ভুল উত্তর দেওয়ার নাম বলে ফেলছি আমি। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা নাম নিচ্ছি তাহলে, হালিমা তুস সামিয়া। ও রাইট আনসার দিয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। তো যারা অন্যান্য যারা উত্তরগুলো দিয়েছো, তোমরা সবাই বিজয়ী, যারা রাইট উত্তর দিয়েছো সবাইকে কনগ্রেচুলেশন। আসলে নামগুলো এখানে প্রায় 800-র মতো কমেন্ট করেছে, সবার নাম তো আর পড়া পসিবল না। তো তোমাদের যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে কনগ্রেচুলেশন, যাদের একটু ভুল হয়ে গেছে আশা করি তোমাদের আর নেক্সট টাইম ভুল হবে না। ওকে ফাইন, এখন আমরা যে কাজটা করব একটু করে দেখি, আমরা এখন যে কাজটা করব একটু দেখি আমরা, যে স্যার আর কি করব, দেখো এখন তোমাদেরকে আরও কয়েকটা একটু বিশেষ এই নিয়মগুলো যে আমরা লিখাইছিলাম মনে আছে, তোমরা যারা আমার ক্লাস করেছো এখানে কয়েকটা নিয়ম লিখাইছিলাম, এগুলো একটু খাতাটা একটু সামনে নিয়ে রাখো, তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি ধরো এরকম একটা যোগ নিলাম, 1 2 3, আমি কয়েকটা উদাহরণ নিচ্ছি, এখন প্র্যাকটিস করতেছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমরা এরকম কয়েকটা যদি নিই, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা আমি 7টা নিচ্ছি, 1 2 3 4 5 6 7। এখন দেখো এরকম যদি হয় 1 2 3 4, ধরো এই জায়গায় একটা কি দিলাম, কার্বন দিলাম, তারপরে হচ্ছে ধরো এই জায়গায় একটা কার্বন দিলাম, এই জায়গায় একটা কার্বন দিলাম। হ্যাঁ, আচ্ছা, বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করি, তারপর নামটা কীরকম হয় একটু করে দেখা। এটা কিন্তু নতুন আসতেছি আমরা, CH3 CH3 CH2 CH কত হবে এখানে, 2 CH3 CH2 CH3, মানে যার যতগুলো লাগে ততগুলা মেরে দিবা। হ্যাঁ, এখানে তো প্যারা নাই, চিল। তো দেখো এখন দেখো এই যৌগটার নামটা কি হবে একটু করে দেখো। আমি কি বলছিলাম, এই পাশে লেখা ছিল যে দীর্ঘতম কার্বন শিকড়টা আগে নির্ণয় করতে হবে, তারপর আমার দেখতে হবে সবচেয়ে বেশি শাখা আছে কিনা। তো সবচেয়ে লম্বা শিকড়টা আগে বের করবো আমরা। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6। তো দেখো সোজাসুজি গেলেই কিন্তু সবচেয়ে লম্বা শিকড়টা আমরা পাচ্ছি, এখন কথা হচ্ছে যে স্যার পাইলাম, কিন্তু আপনি একটা কথা বলছিলেন যে শাখার যেন শাখা না থাকে। দেখো আমি যদি এটাকে যদি একটা শাখা ধরি,
ধরো এটাকে যদি একটা শাখা ধরি, এই যে দেখো এটাকে যদি একটা শাখা ধরি তারও কিন্তু আরেকটা শাখা, এটাকে যদি আমরা একটা শাখা ধরে রাখি কিন্তু এই জিনিসটারও কিন্তু আরেকটা শাখা এখানে পেয়ে যাচ্ছি আমরা। তো শাখার কিন্তু শাখা না থাকে, সেটা আমি কখন বলছিলাম যে দেখো এদিক দিয়ে গেলেও 7টা আর ভিতর দিয়ে মারলেও যদি 7টা হয় তাহলে আমরা ভিতর দিয়ে মারবো। কথা বুঝছো? একদম খাস বাংলায় বলতেছি যেন তোমরা মাথায় ঢুকে। দেখো আমি আবার বলি, এরকম তো হচ্ছে না। যদি এদিক দিয়ে গেলেও যদি 7টা হইতো আর আমরা এদিক দিয়ে গেলেও যদি আমাদের 7টা হইতো তাহলে আমরা কি চিন্তা করতাম? তাহলে আমরা দেখতাম যে আমরা কিন্তু ভিতর দিয়ে যাইতাম, কেননা শাখার যেন শাখা না হয়, মানে সবচেয়ে বেশি যে শাখা যেন পাই সেটাই আমরা দেখতাম, তাই না? কিন্তু এটা তো হচ্ছে না, এরকম তো হচ্ছে না। আগে তো আমার দীর্ঘতম কার্বন শিকড়টা আগে পাইতে হবে, আগে আমার দেখতে হবে যে দীর্ঘতম কার্বন শিকড়টা আগে কোনটা। আজকে নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই, একটু সিরিয়াস হও। আজকে তো দেখি যে হ্যাঁ একটা সময় দেখা যায় যে লাইভে আস্তে আস্তে স্টুডেন্ট কমতে থাকে। কেন কমতে থাকে? বিভিন্ন নেটওয়ার্কের প্রবলেম বলো, এখন তো আস্তে আস্তে বাড়তেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, তুমি কেমিস্ট্রি এবং বায়োলজি পুরো বস হয়ে যাবা। দেখা যাবে 2 দিন পরে যে আমার থেকে তুমি ভালো পড়াতে পারতেছো, ভালো একটা জায়গায় চান্সও পেয়ে যাবা, ভালো করতে পারছো। আমার তো চেহারা ছবি খারাপ, হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার দিকে ডিপ্রেসড হয়ে যায়। ওই দিন বলবো না যে স্যার মনে হয় একটু নেশা টেশা করে, তো জিনিসটা হচ্ছে এরকম। তো আমার তো ফেস ভ্যালু নাই, তো আমি যেটা হচ্ছে আমি কি আমার টেকনিক দিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো তোমাদের মধ্যেও তো অনেকেই আছে হিরো বাপ, হ্যাঁ, তো তোমরা যদি এই টেকনিকগুলো কাজে লাগায় পড়াইতে পারো, দেখবে যে তোমরা আরও হিট হয়ে যাবা, তখন আমার নাম থাকবে না। তো জিনিসটা আমি এটাই চাই, আমি আর কতদিন পড়াবো, তো আমি এটাই চাই যে তোমরা এই টেকনিকগুলো আমার থেকে নাও, ক্লাসগুলো একটু সিরিয়ালি করো, একটু গুরুত্ব দিয়ে করো, বায়োলজি এবং কেমিস্ট্রি। আমাকে অনেকেই বলতে স্যার আপনার বায়োলজি ব্যাচ, আপনার কেমিস্ট্রি ব্যাচ আছে কিনা, আমি একটারও রিপ্লাই দিচ্ছি না। ইভেন যারা ভর্তি হচ্ছে ওদেরও এখন করা হচ্ছে না। তো আমি চাচ্ছি যে আমরা সবাই আগে একসাথে শিখি। হ্যাঁ, একটা জিনিস আছে, আমরা যুব অনেকদিন ধরে পড়বো, তারপরেও আমাদের কিছু জিনিস আমাদের আগে শেষ করতে হবে। এই জিনিসগুলো আমরা দেখি কিছু করা যায় কিনা, দেখি। আমি আপাতত কোনো প্ল্যান করি নাই, তারপরে দেখবো তোমাদের সাথে কথা বলে জানাবো। দেখো এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি একটু দেখো, আমি কি বলছিলাম যে সবসময় চিন্তা করবো যেন শাখার যেন শাখা না হয়, আমরা এই জিনিসটা চিন্তা করব। তো এখানে দেখো আমাদের কিন্তু আমরা আগে সবচেয়ে লম্বা তো এইটাই, তাহলে আমরা এই দিক দিয়ে যাওয়ার তো কোনো অর্থ থাকতেছে না। তো আমরা এই দিক দিয়ে যাবো না, এদিক দিয়ে গেলে তো মাত্র 6টা হচ্ছে, 1 2 3 4 5 6, তো আমাদের এদিকে যাবো না। তবে সবচেয়ে লম্বা শিকড়টা আমরা চিন্তা করতে গিয়ে দেখতেছি ওই শিকড়টার সাথে একটা শাখা আমরা পাইছি, ওই শাখাটার আবার আরেকটা শাখা পাইছি। ঠিক আছে, এখন আমরা কি করব? তো দেখো কিছু করার নেই, তো আমরা যে শাখাটা, এটি হচ্ছে প্রধান শিকল, এটি প্রধান চেইন, এটার আমরা নাম্বারিং করে ফেলবো। এখন নাম্বারিংটা কোন পাশ থেকে করব? দেখো এই পাশ থেকে করলে কত হয়? 1 2 3 4 5 6 7, 1 2, দেখো 1 2 3 4 5, 1 2 3 4। আমরা কিন্তু এদিক দিয়ে করলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আমরা যদি এদিক দিয়ে করি 1 2 3 4 5 6 7, ঠিক আছে। কিন্তু আমরা যদি এই পাশ থেকে করি 1 2 3 4 5 6 7, দেখো সেমই কিন্তু। এদিক দিয়েও যদি করি আমার 4 নম্বরের শাখাটা পাচ্ছি, আমি যদি এদিক থেকেও করি তাও কিন্তু আমার 4 নম্বরের শাখাটা পাচ্ছি। তাহলে যে কোনো একদিক থেকে করলেই হবে, এটা কোনো পাপ হবে না। হ্যাঁ, যে কোনো একদিকে যদি একই পজিশনে হয়, এই যে শাখাটা এদিক দিয়ে গেলে আমরা 4 নম্বরে পাচ্ছি, এদিক দিয়ে গেলে আমরা 4 নম্বরে পাচ্ছি। তাহলে একটু করে খেয়াল করো, আমরা এখন যে জিনিসটা করব একটু দেখি। এখন যে মূল সমস্যাটা হয়েছে, এটা তো প্রধান শাখা পাইলামই, প্রধান চেইনটা পাইছি, তার কিন্তু আরেকটা শাখা। তাহলে আমি দেখো এই প্রধান শাখার সাথে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনটাকে আমরা 1 নম্বর কার্বন ধরবো। একটু ভালো করে বুঝো, প্রধান কার্বনটার সাথে মানে প্রধান চেইনটার সাথে যে কার্বনটা যুক্ত আছে সেটাকে আমরা 1 নং কার্বন ধরবো। কি ধরবো? 1 নং কার্বন, ঠিক আছে, 1 নং কার্বন ধরবো। তাহলে দেখো এটার সাথে যুক্ত আছে যে কার্বনটা, সেটাকে আমরা 1 নং ধরবো। আমি আবার এই শাখাটার নাম্বারিং করবো, এখন আবার এই শাখাটা নাম্বারিং করবো। এই শাখার নাম্বারিং করার সময় খেয়াল রাখতে হবে মূল শিকড়টার সাথে যেটা যুক্ত সেটাকে আমরা 1 নম্বর ধরবো। তাহলে এই মূল শিকড়টার সাথে এই কার্বনটা যুক্ত, এটাকে 1 নম্বর ধরবো। 1 নম্বর ধরে হয় আমি এইদিকে যাব, হয় আমি এইদিকে যাব। আমি যদি এইদিকে যাই তাহলে কিন্তু আমি 2টা কার্বন পাচ্ছি, 1 2। কিন্তু আমি যদি এইদিকে যাই তাও কিন্তু 2টা পাচ্ছি, তাহলে আমি যে কোনো একদিকে যাব। তাহলে আমি এটাকে এদিক দিয়ে গেলেও আমি 2টা পাচ্ছি, এদিক দিয়ে গেলেও 2টা পাচ্ছি, যে কোনো একদিকে যাবো। তাহলে ধরো এদিক দিয়ে গেলে যদি আমি 3টা পাইতাম, আর এদিক দিয়ে গেলে যদি আমি 1টা পাইতাম, তাহলে কিন্তু আমি এদিক দিয়ে যেতাম। কথা বোঝানো মনে হয়, আমি আবার বলতেছি। আমার কথা হচ্ছে এখন শাখাটাকেও নাম্বারিং করতে হবে, কারণ শাখারও যেহেতু শাখা আছে, এই যে একটা শাখা তারও আছে একটা শাখা, শাখারও যেহেতু শাখা আছে, তাই আমার শাখাটাকে নাম্বারিং করতে হবে।
তো সেই ক্ষেত্রে আমি হয় এদিকে যাব না হয় এদিকে যাব। তো যেদিক দিয়ে গেলে আমার বেশি পাবো সেদিকেই তো যাবো। তো এদিক দিয়ে গেলেও একটা দুইটা, আবার এদিক দিয়ে গেলেও একটা দুইটা। তো আমি যে কোনো একদিকে যাচ্ছি, তো আমি ধরো এই দিকে যাচ্ছি, ধরো আমি এদিকে যাচ্ছি। তো এদিকে গেলে এটাকে আমরা 1 নম্বর ধরলাম, এটাকে আমরা 2 নম্বর ধরলাম। তো এটা তাহলে আমার এই জিনিসটা কী হয়ে গেলো, তাহলে আমার এই জিনিসটা হয়ে গেলো, তাহলে আমার এই জিনিসটা এখন শাখা হয়ে গেছে। মানে এটা তো এটা প্রধান শাখা, তার একটা শাখা এটা, এর শাখাটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা এই যোগটা নাম্বারিং করবো। দেখো নাম দিব কীরকম, দেখো এই যে শাখাটা আমরা দেখতেছি, এই শাখাটা কত নম্বর কার্বনে আছে? 4 নম্বর কার্বনে। আমরা কি লিখবো? 4। এই যে শাখাটা আমরা দেখতেছি এটা 4 নম্বরে আছে, তা আমরা লিখবো 4। হ্যাঁ, 4। তারপর লেখো এই 4-এর মধ্যে এখানে একটা কি আছে? 4-এর মধ্যে একটা মিথাইল আছে। এখানে মিথাইলটা আবার কয় নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বনে। তা আমরা কি লিখবো? 1 মিথাইল। আমরা লিখবো হচ্ছে 1 মিথাইল। ঠিক আছে, 1 মিথাইল। তাহলে মূল শাখাটা কি দাঁড়াচ্ছে? আমরা আগে শাখা লিখবো, তারপর এটা লিখবো। আগে তো শাখা লিখতে হয়, যে আমি 1-এর মধ্যে মিথাইল, এই যে 1-এর মধ্যে মিথাইল আছে লিখলাম। তারপর মূলটা লিখবো, মূলটা কিন্তু আবার ইথাইল, 1 কার্বন 2 কার্বন, তাই এটা হচ্ছে ইথাইল। তো আমরা কি পাইলাম? 1 মিথাইল ইথাইল। হ্যাঁ দেখো, আমি আবারও বলি, একটু ভালো করে খেয়াল করো। এই যে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি মিথাইল। এটাকে আমরা এই যে 1 নম্বরে আছে মিথাইল, তো শাখাটার কথা আগে বললাম 1 মিথাইল, তারপর মূলটার কথা বললাম, তারপর হচ্ছে ইথাইল। তো এতটুকু হচ্ছে মিথাইল, 1 মিথাইল, তারপর এটা হচ্ছে ইথাইল। আর এই পুরা জিনিসটা আছে 4 নম্বরে, তাই 4। এই পুরাটাই তো আবার শাখা, এই পুরাটাই তো একটা শাখা, তাই না? এখন আমরা মূল যৌগটাতে আসি। মূল যৌগটা কয় কার্বনে? 7 কার্বনে, তো এটা হবে হ্যাপটেন। 7 কার্বন যেহেতু হ্যাপ্ট। হ্যাঁ, ঠিক আছে, এন। এখন দেখো এই যৌগটা বুঝছো কিনা, এখন নামকরণটা বুঝছো কিনা, পুরো নামটা বোঝা গেছে কিনা আমাকে একটু করে জানাও, প্লিজ একটু করে জানাও। ঠিক আছে, এই জায়গাটা হয়েছে কিনা। যদি শুরু থেকে যদি কেউ থাকো, কারো কনফিউশন থাকলে বলতে পারো, আর কেউ যদি মাঝখান থেকে শুরু করো, তাহলে এটা আবার একটু দেখে নিও, নো প্রবলেম। ওকে, আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা আজকে প্রায় 850-র মতো লাইভে আসো। তোমরা যদি প্রতিদিন 1000, আমি এমন কিছু স্টুডেন্ট চাই, এরকম কিছু পাগলা স্টুডেন্ট চাই যারা রেগুলার 1000 লাইভে থাকবে, এবং তোমাদের তাহলে আমার ওই জিনিসটা আর প্রাইভেটলি আমার নিতে হচ্ছে না, তোমাদের মধ্যে আমি পাবলিকলি আমি ক্লাসটা নিব। হ্যাঁ, তো প্রতিদিন জাস্ট 1000 স্টুডেন্ট আমরা জাস্ট রেগুলার চাই। আমি 1000-এর বেশি চাই না, জাস্ট কনস্ট্যান্ট 1000 স্টুডেন্ট আমি রেগুলার চাই লাইভে। এবং তোমাদের জন্য আমি কিছু সারপ্রাইজিং কিছু গিফট আমি চেষ্টা করতেছি, যেমন হইতে পারে সেটা আমার বিভিন্ন কোর্সে এনরোলমেন্টের বিষয়টা বলতে পারি, যেন তোমরা খুব কম ইয়াতেই এনরোল করতে পারো, সেটা আমি ভেবে দেখবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এই জায়গাটা বুঝছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তোমাদের যদি কারো একটু করে কনফিউশন থাকে, আমার লাইভটা শেষ হলে আবার ওই জায়গাটা একটু করে দেখে নিবা। আমি আবার একটু বলে নিচ্ছি। সবচেয়ে লম্বা শিকড়টা বের করব, তারপর দেখবো যে এখানে একটা শাখা পাইছি, ওই শাখার ভিতরে আবার শাখা। তো লম্বা শিকড়টার আগে নাম দিলাম, নাম্বারিং করলাম, এবং শাখাটার নাম্বারিং করার সময় এই শাখার তো আমরা নাম্বারিং করি নেই কখনো। কেন করতেছি? কারণ শাখাটার মধ্যে আর একটা শাখা আছে। তাহলে আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, যেদিক দিয়ে বেশি, এই দিক দিয়ে সমান, দুই দিক দিয়ে সমান, যে কোনো একদিকে গেছি। তারপর এই প্রধান শাখার সাথে যে কার্বনটা যুক্ত থাকে 1 নম্বর, তার এটাকে 2 নম্বর ধরবো, আর এটা শাখা হয়ে যাবে তখন। তা আমরা কি লিখলাম? তাহলে 1-এর মধ্যে একটা মিথাইল, তাহলে 1 মিথাইল, পুরাটার নাম কি? ইথাইল। তাহলে 1 মিথাইল ইথাইল। এই জিনিসটা, এই পুরা জিনিসটা আমার 4 নম্বরে আছে, 4 1 মিথাইল ইথাইল, আর পুরা যৌগটার নাম হচ্ছে হ্যাপটেন। ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আরেকটা উদাহরণ, স্যার আরেকটা উদাহরণ দেন না। এখন স্যার আমরা করি। হ্যাঁ করো তোমরা, আমি দেখাচ্ছি, দেখি কে নামগুলো বলে দিতে পারো। আচ্ছা, আমরা আরেকটা নিচ্ছি তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমরা এখানে দিই। আচ্ছা, এটা দিকে তো কে পারে নামটা দিয়ে দাও। হ্যাঁ, আমার যোগটা লেখা শেষ, কে নামটা পারবা, তাড়াতাড়ি করো, দেখি কে পারো। এটার নাম কি? হাইড্রোজেনগুলা দিয়ে নামটা লিখে ফেলো। হ্যাঁ, এটার কি নাম হবে? একটু তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো। আচ্ছা ঠিক আছে, আমরা একটা জায়গায় কয় পেজ ফাঁকা রাখবা? হ্যাঁ, কয় পেজ ফাঁকা রাখবা? তুমি লেট করছো কেন? আমি তো এমনিতেই লেটে আসি, তারপরে আবার লেট করো। তুমি তো আমার থেকে বড়, কি বলবো। আচ্ছা, নিজে তার গালি দেওয়া যায় না। দেখো এদিকে দেখো, আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো, প্রথম থেকেই দেখো যে আমার কথা হচ্ছে সবচেয়ে লম্বা শিকড়টা বের করতে হবে, তাই না? তো 1 2 3 4 5 6 7, এদিকে গেলে 7টা,
1 2 3 4 5, 1 2 3 4 5 6, এদিকে গেলে 6টা, 1 2 3 4 5 6, এদিকে গেলেও 6টা, 1 2 3 4 5 6, মানে এটার ভিতরে গেলে লাভ নাই, এটা 6টাই, আর আমি দিছি এভাবে, এদিক দিয়ে গেলে বাড়বে না। আমার সবচেয়ে লম্বা এটাই কিন্তু, তো সবচেয়ে লম্বা কিন্তু এইটা, ঠিক আছে। এখন আমাদের নাম্বারিংটা করব, এদিক দিয়ে গেলেও 1 2 3 4 আসে, এদিক দিয়ে গেলেও 1 2 3 4, মানে আমি যদি এটা দীর্ঘ ধরি তাহলে এটা পুরাটা একটা শিকল, মানে পুরাটা একটা শাখা। তো এই যে পুরো শাখাটা এটা কয় নম্বরে আছে, 1 2 3 4 আছে, এদিক দিয়ে গেলেও 1 2 3 4 আছে। তো এখন আমি যে কাজটা করব, দুই দিক দিয়ে গেলেও যদি সমান, আমি যে কোনো এক দিয়ে নাম্বারিং করব, 1 2 3 4 5 6 7। তো আমার এটা প্রধানটা শেষ। এখন আমরা যেটা দেখতেছি, শাখার ভিতর আবার শাখা, এই যে আমরা যে শাখাটা দেখতেছি, এই শাখাটার ক্ষেত্রে এদিক দিয়ে গেলেও, মানে খেয়াল করো, আমরা যদি খেয়াল করি, আমরা যদি এই বরাবর সোজা যদি যাই তাহলে আমরা দুইটা শাখা পাচ্ছি, এদিকে একটা শাখা, এদিকে একটা শাখা। তারপর আমরা যদি এদিকে যাই, মানে এই প্রধান শাখার সাথে এটা যুক্ত আছে, তাই না? তাহলে আমরা যদি এখানে চিন্তা করি, তাহলে এই যে কার্বনটা, এটাকে আমরা 1 নম্বর ধরবো। আচ্ছা, প্রধান শাখার সাথে যে কার্বনটা যুক্ত, প্রধান শাখার সাথে যেটা যুক্ত, সেটাকে আমরা ধরবো 1, ঠিক আছে। 1 ধরে হয় আমি এদিকে যাব, হয় আমি এদিকে যাব, হয় আমি নিচে যাব, হয় ডানে মারবো, বামে মারবো, না হয় কি নিচে মারবো। তাহলে যেদিক দিয়ে মারলে বেশি পাবো সেদিক দিয়ে মারবো। তাহলে দেখো, এদিক দিয়ে যদি মারি তাহলে কয়টা হয়, এদিক দিয়ে মারলে 2টা হয়। যদি নিচের দিক দিয়ে মারি তাহলে কি 2টা হয়, যদি এদিক দিয়ে মারি তাহলে কি 2টা হয়। সব দিক দিয়ে গেলে তো 2টা। আমি যে কোনো একদিকে মেরে দিবা, ঠিক আছে, যে কোনো একদিকে। তাই আমি সোজাসুজি মারি তাহলে অসুবিধা নেই। এই যে দেখো, তাহলে আমরা যদি এটা যদি মূল শাখার সাথে যেটা যুক্ত সেটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে কি হয়ে গেল, তাহলে এটা এই যে শাখাটার মধ্যে মূল শাখাটার মধ্যে প্রধান হচ্ছে এইটা, তাহলে আমার এটা হয়ে গেল একটা, আরেকটা শাখা, এটা হলো আরেকটা শাখা। তো এটা হচ্ছে প্রধান শিকলের একটা শাখা হচ্ছে এইটা, ওই শাখাটার আরো 2টা শাখা, শাখা মানে উপশাখা। তো দেখো, এটা হচ্ছে প্রধান চেইন, এটা হচ্ছে শাখা, তাহলে এই জিনিসটা হচ্ছে একটা শাখা, এটা হচ্ছে একটা শাখা, তাহলে এটা হচ্ছে একটা উপশাখা, এটা একটা উপশাখা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, এখন নাম্বারিংটা তো সহজ হয়ে যাবে, তোমরা আশা করি পারবা। তাই আমরা কি পাইলাম এখানে, আমরা দেখতেছি পুরা জিনিসটা কত নম্বরে আছে, 4 নম্বরে। আমরা কি লিখবো, 4, আমরা লিখবো কি 4। তাহলে 4 লেখার পরে এখন আমরা এখানে ঢুকি, এখানে দেখতেছি যে 1-এর মধ্যে একটা মিথাইল, এই যে এই 1 নম্বর কার্বনে একটা মিথাইল, এই 1 নম্বর কার্বনে আরেকটা মিথাইল। তো আমরা কি লিখবো, 1 1। তাহলে কি লিখবো, ডাইমিথাইল। আমরা কি লিখবো, ডাইমিথাইল। তা দেখো আমরা কি লিখলাম, যে এটাকে 1, তাহলে এদিকে একটা মিথাইল, এদিকে একটা মিথাইল, তাহলে 1 দুইটা আছে, তো 1-এর মধ্যে 2টা, এই একটা এই একটা, তাহলে 1 1, এই মিথাইল, তাহলে কি হলো 1 1 ডাইমিথাইল। ওকে, 1 1 ডাইমিথাইল। এখন আমরা যে কাজটা করব, শাখাগুলো শেষ, কিন্তু ডাইমিথাইল, সরি, তাহলে এই 1-এর মধ্যে 2টা আছে, তাহলে 1 1 ডাইমিথাইল। মূল জিনিসটার নাম কি, মূল জিনিসটার নাম হচ্ছে ইথাইল। তা আমরা লিখবো ইথাইল, আমরা লিখবো হচ্ছে ইথাইল। আর পোড়া জিনিসটার নাম কি, পোড়াটা 6 কার্বনের। আমার শাখাটা কিন্তু শেষ, আমি শাখাটা আবারও বলতেছি, এই পোড়া জিনিসটা কত আছে, 4 নম্বরে আছে, এই যে 4 নম্বরে আছে, ঠিক আছে, 4 নম্বরে আছে। তারপরে 1-এর মধ্যে 2টা আছে, তাহলে 1 1 ডাইমিথাইল। তারপরে মূল জিনিসটার নাম কি, ইথাইল, এই যে ইথাইল, কার্বন 2টা, তাই ইথাইল। তারপর আমরা যদি প্রধান শাখাটার নাম কি, হ্যাপ্ট, এটা হচ্ছে হ্যাপ্ট, ঠিক আছে, হ্যাপ্ট। তারপরে হচ্ছে যেহেতু একক বন্ধন তাই N। তো অনেকেই উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো আমি মনে করি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। কারণ এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু প্রধান, এটা কিন্তু শাখা। তো আমার শাখা, এটা হচ্ছে শাখাটা লিখতে হবে, এই যে এটা শাখা লিখছে। আর এই জিনিসগুলো কিন্তু শাখার উপশাখা, তাহলে এগুলো কিন্তু উপশাখা। এই ক্ষেত্রে কিন্তু তুমি কি লিখতে পারবা না, এই ক্ষেত্রে কিন্তু তুমি বলতেছো যে স্যার এটা তো ই আর এটা তো এম, তাহলে স্যার এটাই আগে হবে না। কারণ এখানে বিষয়টা হচ্ছে যে এটা তো এই 2টা তো শাখা না, 2টা যদি শাখা হইতো, এম যদি শাখা হইতো আর ইও যদি শাখা হইতো, তাহলে আমরা কি করতাম, তাহলে কিন্তু আমার শাখাটা আগে লিখতাম, তারপর আমি এমটা লিখতাম। কিন্তু এখানে তো এই যে এটা হচ্ছে শাখা আর এগুলো উপশাখা, তাহলে আমার উপশাখাগুলো আগে লিখতে হবে। তো 1-এর মধ্যে 2টা উপশাখা, 2টা মিথাইল, তাহলে 1 1 ডাইমিথাইল, ঠিক আছে। তারপর আমার কি লিখতে হচ্ছে, তারপর আমার শাখাটা লিখতে হচ্ছে, এই যে শাখাটা লিখতে হয়েছে ইথাইল, তাহলে 1 1 ডাইমিথাইল, এই যে শাখা ইথাইল, ঠিক আছে। ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার।
তো এখানে এখানে বলতে পারো যে স্যার এখানে ইথাইলটা কেমনে হয়েছে, সিম্পল, এত প্যাচ নিও না, কারণ কার্বন দুইটা তাই হচ্ছে ইথ, কার্বন দুইটা তাই ইথ, এদিক দিয়ে একটা যুক্ত হয়েছে ইথাইল, ঠিক আছে, ইথাইল প্রতিস্থাপিত ইথাইল আর কি, প্রতিস্থাপিত ইথাইল। কারণ আমরা যদি এইভাবে চিন্তা করি, আমরা যদি আরও ডিটেইলি পড়তে যাই আমাদের একটু সময় লাগবে, ঠিক আছে, কারণ যে জিনিসটা তোমাদের বুঝতে হবে, দেখো এই যে এই CH3 CH2 এটাকে তো তুমি ইথাইল মানো, এটাকে তুমি ইথাইল মানো না, CH3 CH2 কে আমরা ইথাইল মানি, কিন্তু এখানে যেটা হচ্ছে দুইটা হাইড্রোজেনের জায়গায় দুইটা CH3 বসায় দিছে, এই পাশে একটা এই পাশে একটা, এটাও কিন্তু একটা ইথাইল। কেমন ইথাইল? এটাও ইথাইল। কেমন ইথাইল? এই যে দুইটা মিথাইল যুক্ত ইথাইল। আমরা তো বলেই দিচ্ছি, আমরা এতটুকু বললে যেমন আমরা ইথাইল বলি, তাহলে আমরা দুইটা হাইড্রোজেনের পরিবর্তে দুইটা মিথাইল বসায় দিলে এটাকেও আমরা কি বলবো? ইথাইল বলবো। কেমন ইথাইল? দুইটা মিথাইল, ডাইমিথাইল যুক্ত ইথাইল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু ইথাইল, পুরো জিনিসটা 4 নম্বরে আছে, তাহলে 411 ডাইমিথাইল হেপ্টেন। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, ক্লিয়ার কিনা আমাকে একটু করে বলে দাও, ক্লিয়ার কিনা একটু করে আমাকে জানিয়ে দাও, জিনিসটা বুঝছো কিনা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করবো যে স্যার আমাদেরকে এখন একটা জিনিস তোমাদেরকে বলি যে সবসময় মনে রাখবা যে শাখার যেন শাখা না হয়, কিন্তু এখানে তো আমাদের কিছু করার নাই, এখানে শাখার শাখা হয়ে যাচ্ছে, কারণ আমি সবচেয়ে লম্বা শিকলটা নিতে গিয়ে দেখা যায় এখানে শাখা হয়ে গেছে। কিন্তু এমন যদি দেখি যে শাখাটাকে অ্যাভয়েড করা যায়, শাখাটাকে ছাড়া যায়, শাখাটা ছাড়াই আমরা গণনা করতে পারি, সেক্ষেত্রে আমরা করতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দিলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে স্যার শাখাটা, হ্যাঁ, যেমন মনে করো এটার ক্ষেত্রে যদি আমরা নিই, আমরা যদি এটা না মুছি, তাহলে দেখো এই জায়গাটা আমরা একটা করে উদাহরণ দিলে ভালো হয়। ধরো এখানে আমি নিলাম, আমি একটা নিচ্ছি 1 2 3 4 5 6, ঠিক আছে, আমি এরকম একটা নিলাম, নিয়ে তারপর কি করলাম, ধরো এই জায়গাতে একটা 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 এইভাবে দিলাম আমরা। এখন দেখি তো কি হয় এখানে। আসলে আমরা এরকম একটা উদাহরণ দিচ্ছি যে CH3 CH2 CH2 CH, তারপর হচ্ছে CH2 CH3, তারপরে এখানে CH3 CH3 CH3। দেখো এই যোগটার ক্ষেত্রে একটু দেখি তো আমরা এখানে কি, এটার নাম কি হবে। এখন আমরা গুণে দেখি, সবচেয়ে লম্বা শিকড়টা বের করি, 1 2 3 4 5 6, এদিকে গেলে 6টা, ঠিক আছে। আমরা যদি এদিকে যাই 1 2 3 4 5 6, এদিকে গেলেও কিন্তু 6টা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা 1 2 3 4 5 6 6টা, 1 2 3 4 5 6 6টা। তো দেখো আমি যদি সোজা যাই তাও 6টা, আমি যদি ভিতর দিয়েও মারি তাও কিন্তু 6টা। তাহলে আমি কি বলছিলাম যে আগে দেখবো সবচেয়ে লম্বা শিকল, লম্বাটা আগে বের করব, তারপর দেখব যে শাখাটাকে ছাড়া যায় কিনা। তা আমি যদি এটার ভিতরে দিয়ে যদি ঢুকে যাই, তাহলে কি দেখাচ্ছে, তাহলে কিন্তু আমার শাখা হচ্ছে না। আমি যদি সোজা যাই তাহলে দেখা গেছে এই শাখাটার আরো দুইটা উপশাখা। আমি যদি সোজা চলে যাইতাম তো দেখা যেত যে এই শাখাটার আরো দুইটা উপশাখা। কিন্তু আমি যদি কি করি, এখন আমি যদি এদিক দিয়ে যাই তাহলে কিন্তু আর উপশাখাটা হচ্ছে না, তাহলে এই একটা শাখা, এই একটা শাখা, ঠিক আছে, তারপর এই আরেকটা শাখা। তো দেখো আমি যদি এটাকে যদি মূল শাখা ধরি, তাহলে দেখো এই যে দেখো এটা হচ্ছে একটা শাখা হবে, এটা হচ্ছে আরেকটা শাখা হবে, এটা আরেকটা শাখা হবে। তাহলে দেখো আমরা কিন্তু এইদিকে কি বলছিলাম, যদি প্রধান শিকড়টা এদিক দিয়ে 7 এদিক দিয়ে 6, সেক্ষেত্রে আমাকে এদিকে যাইতেই হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি পারি যে শাখার যেন শাখা না হয়, সেটা যদি আমি চেষ্টা করতে পারি, দেখি যদি চেষ্টা করে হয়, তো আমি সেটা চিন্তা করবো। আমি যদি এদিকে যাই 6টা, এদিক দিয়ে গেলেও 6টা, তাহলে আমি ভিতর দিয়ে যাবো, ভিতর দিয়ে গেলে আমার শাখার শাখা হবে না, জাস্ট এইটা একটা মূল শিকল হবে। আমি যদি বলি যে এটা একটা মূল হবে, এটা একটা মূল, তার মধ্যে এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, শাখার কোনো শাখা কিন্তু হয় নাই। বিষয়টা আশা করি অনেকে নাম দিয়েছে, ভেরি গুড, ওরে বাপ রে বাপ, অনেকে নাম দিয়ে দিচ্ছে এটার, ভেরি গুড। আচ্ছা, রাইট আনসার কিনা আমি জানি না, ঠিক আছে, দেখি আমারটার সাথে মিলে কিনা। এখন দেখো আমি যদি বলি যে এটা হচ্ছে 1 নম্বর, দেখো এটাকে আমরা বললাম, এটাকে ধরো, তা আমরা কোত্থেকে নাম্বারিংটা করব, এটা যদি প্রধান শিকল হয় আমি কি এদিক দিয়ে দিব নাকি এদিক দিয়ে দিব। তাহলে দেখো যেদিক দিয়ে গেলে আমরা শাখা বেশি পাবো, শাখাটা আগে পাবো, বেশি পাবো। এদিক দিয়ে গেলে ক নম্বরে পাই, 1 2 3 4, আমি 4 নম্বরে পাচ্ছি। কিন্তু এদিক দিয়ে তো আমি 2 নম্বরেই পাচ্ছি, দেখো 1 2 3 4, 4 নম্বরে একটা শাখা পাচ্ছি। কিন্তু আমি যদি নিচ দিয়ে মারি তাহলে কি হবে, 1 2, তাহলে 2 নম্বরেই কিন্তু 2টা শাখা, 2 নম্বরে কি 2টা শাখা। তাহলে আমরা কি করব, নিচ দিয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা কি করব, এই যে এটা 1 নাম্বার, তাহলে এটাকে আমরা ধরবো 2 নাম্বার, এটাকে আমরা ধরবো 3 নাম্বার, এটাকে আমরা 4 নাম্বার, এটাকে 5 নাম্বার, এটাকে 6 নাম্বার, 1 2 3 4 5 6, ঠিক আছে। আমরা এখান থেকে গুণে যাবো। এখন তাহলে আমাদের এটা তো একদম সিম্পল, এটা তো শাখার কোনো শাখা না, এটা তো আর সহজে করতে পারবো। তো 2 এ একটা মিথাইল আছে, 2 এ একটা
আরেকটা মিথাইল আছে, তাহলে এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, এটা 3 নম্বরে একটা ইথাইল আছে। তাহলে দেখো ই আগে নাকি এম আগে, এখানে আমরা যেহেতু এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা শাখা, সেক্ষেত্রে আমরা ইটা আগে লিখবো, সেক্ষেত্রে আমরা ইটা আগে লিখবো। এটা তো শাখা ছিল, আর এগুলো ছিল উপশাখা, তাহলে এই জন্য আমরা উপশাখাগুলো আগে লিখছি, তারপর শাখাটা লিখছি। এখন আমরা কি লিখবো, প্রত্যেকটা এক একটা শাখা, তাহলে আমরা কি লিখবো একটু দেখি। 3-এর মধ্যে 3 ইথাইল, ইটা আগে, এ বি সি ডি ই, ইটা আগে। তো দেখো ইথাইল, 3 ইথাইল, তারপর আমরা কি করব 3 ইথাইল, 2-এর মধ্যে 2টা মিথাইল, তাহলে দুইবার আছে যেহেতু 2 2 2, তা দেখো 3 ইথাইল 2 2, 2টা মিথাইল, 2 2 ডাইমিথাইল, 2 2 কি মিথাইল, 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল। বুঝা গেছে? 3-এ একটা ইথাইল, 2-এ 2 2 ডাইমিথাইল। এখন পুরা যৌগটার নাম কি? পুরাটা যেহেতু 6 কার্বনের, এটা হচ্ছে শাখাগুলোর নাম বললাম, পুরা যৌগটা হচ্ছে 6, তাই হচ্ছে হ্যাক্সেন। তো এটা কি হবে? হ্যাক্সেন হবে। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে মিলছে। 3 ইথাইল 2 2 ডাইমিথাইল হ্যাক্সেন। যেহেতু এটা 6 কার্বনের, তাই এটা হ্যাক্স। হ্যাঁ, যেহেতু একক বন্ধন তাই এন। তো ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। আচ্ছা আমি কয়টা নাম পড়ি। আমাদের সাথে আছে যে মোহাম্মদ মুশফিকুর রহমান, সঠিক উত্তর দিয়েছো তুমি। তারপরে যে আমি তাহসিনুল ইসলাম তাহসিন, আর অনেকেই আরও সঠিক উত্তর দিয়েছে। আমি একটু উপরের দিকে যাই, প্রথম দিকে কেউ উত্তরটা দিয়েছে সঞ্জিদা আক্তার প্রথমে, তারও আগে কেউ কি উত্তর দিয়েছো এটা? আচ্ছা 3 ইথাইল 2 2 ডাইমিথাইল, পূর্বা চৌধুরী। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো, যাদের নাম পড়তে পারি না দুঃখ করিও না, আগে পরে পড়বো, আমরাই তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এই জিনিসটা আশা করি এখন পারবো, এটা নিয়ে আমাদের আর কনফিউশন হবে না। এটা হচ্ছে এখন আমরা যে কাজটা করতে চাই, এখন তোমাদেরকে আরও একটা করাই দেখি, একটু তাড়াতাড়ি করাই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা লম্বা দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন ধরো 1 2 3 4 5, এখান থেকে 1 2 3, আমি 3টা নিলাম, 1 2 3, এখানে আমি 1 2 3টা আমি নিলাম, এখানে আরও 2টা দিয়ে দিলাম। এখন এটার নাম কেন কি হবে একটু দেখি তো, একটু দেখি। আচ্ছা আমি হাইড্রোজেনগুলো দিয়ে দিলাম, তারপর একটু তাড়াতাড়ি করে ফেলতেছি, তোমরা যারা পারো লিখে ফেলো। CH3 CH2 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 CH CH2 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 CH3 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 CH2 CH3। ওকে, আচ্ছা এখন নামগুলো আমরা দিয়ে দিই। হ্যাঁ, এখন দেখো, এখন কথাটা হচ্ছে কি যে সবচেয়ে লম্বা শিকড়টা বের করতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10, এদিক দিকে গেলে 10টা হয়, তাই না? আমি যদি এদিকে যে 1 2 3 4 5 6 7 8, এদিক দিয়ে গেলে 8টা হয়, তো এদিক দিয়ে গেলে 10টা, এদিক দিয়ে গেলে 8টা। তাহলে আমরা কি করব এখন? আচ্ছা এখন আমরা অবশ্যই আমরা সোজাই যেতে হবে, কারণ সোজা গেলেই তো কি হয়, বেশি আমরা তো আর শাখাগুলোকে ছাড়তে পারতেছি না, মানে শাখা হয়েই যাচ্ছে। আচ্ছা তাহলে ঠিক আছে, এদিক দিয়ে গেলাম একটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি প্রধান শাখা হয়, দেখো এটা যদি প্রধান শাখা হয়, তাহলে এটা হবে এটা হবে মানে এটা হচ্ছে প্রধান চেইন, দীর্ঘতম শিকল, এটা হচ্ছে শাখা, এই পুরাটাই একটা কি শাখা। এই পুরাটার মধ্যে আবার দেখতেছি আমরা, এটা তো 1 নাম্বার, একদম প্রধান শাখার সাথে যেটা যুক্ত সেটা 1 নাম্বার। এখন আমি যদি এদিক দিয়ে যাই 1 2, এদিক দিয়ে যাই 2, আমি নিচের দিকে যাই 1 2 3, আমরা 3টা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে শাখা, এটা হচ্ছে শাখা। তারপর তাহলে আমার এই জিনিসটা হবে কি, তাহলে আমার এই জিনিসটা হবে, এটা একটা উপশাখা, এটা একটা উপশাখা। তাহলে নামটা কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো আমি পুরোটা নাম্বারিং করি, তাহলে উপরের দিকে আমি এদিক দিয়ে যদি যাই 1 2 3 4 5, এদিক দিয়ে গেলে 1 2 3 4 5 6 নাম্বার। দেখো এদিক দিয়ে গেলে 6 পড়তেছে, এই যে পুরা শাখাটা, এই পুরাটা কিন্তু 1 2 3 4 5 6 আসতেছে, কিন্তু আমি এদিক দিয়ে গেলে 1 2 3 4 5 আসতেছে। তাহলে আমরা এদিক দিয়ে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে 5 নম্বরেই শাখাটা আছে, তাহলে আমরা 5 আগে লিখে ফেলি, এই 5 নম্বরেই পুরো শাখাটা আছে। তো আমরা 5-এর মধ্যে আমরা কি লিখবো এখন? 5-এর মধ্যে আমরা কি লিখবো এখন? প্রথমেই আমরা এই জিনিসটা লিখে ফেলবো কি, যে 1-এর মধ্যে 2টা মিথাইল, তাহলে 1 1 ডাই, একটা মিথাইল একটা মিথাইল, ডাই কি লিখবো আমরা? ডাইমিথাইল। ঠিক আছে, ডাইমিথাইল, 2টা মিথাইল লিখলাম। এটার নাম কি? 1 2 3, 3 হলে কি হয়? প্রোপ। তাহলে আমরা যদি কি লিখবো? প্রোপাইল। আমরা লিখবো প্রোপাইল। ঠিক আছে, প্রোপাইল লিখবো। তারপর হচ্ছে এই যে জিনিসটা লিখবো। এখন আমার এই পুরা জিনিসটা লেখা হয়ে গেছে, 2টা মিথাইল, এই যে 2টা ডাইমিথাইল, পুরা এটা হচ্ছে 2টা উপশাখা, এটা হচ্ছে শাখা, এই যে শাখা।
এখন আমি প্রধান চেনটা লিখবো। প্রধান চেনটা কয় কার্বনের? 10টা কার্বন আছে যেহেতু, তাই ডেক লিখবো, ডেক। হ্যাঁ, তারপরে এখানে কি লিখবো আমরা? যেহেতু একক বন্ধন তাই অ্যান লিখবো, অন্য কোনো কার্যকরী মূলক নাই। তাহলে অনেকেই নাম দিছো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ঠিক আছে, আমরা প্রথম দিকে যদি একটু করে পড়ি, সেটা হচ্ছে 5-1 ডাইমিথাইল প্রোপাইল ডেকেন, 5-1 ডাইমিথাইল প্রোপাইল ডেকেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি তো স্টুডেন্টের নাম পড়ার কথা ছিল, আমি উত্তর পড়তেছি। আচ্ছা, আমি দেখি প্রথম দিকে আমাদের সাথে প্রথম উত্তরটা যে দিয়েছে সম্ভবত HT আরিফ, একদম 3,3 ডাইমিথাইল, না এটা হয়নি, এটা হয়নি, সরি হয়নি। তাসকিয়া তানজিম, তাসকিয়া তানজিমের নামটা বললাম, ওটা সবার আগে হয়েছে 5-1 ডাইমিথাইল প্রোপাইল ডেকেন। ভেরি গুড। তারপরে তাহিয়া আহমেদ, ওর উত্তরটাও ঠিক হয়েছে, ভেরি গুড। ওকে ফাইন, আমরা পরবর্তীতে আমরা নিচের দিকে যাই। এখন আর কি করবো স্যার? দেখো, এখন আমরা একটু অ্যালকিনের নামকরণে ঢুকি। এগুলো আশা করি তোমরা পারবা। এগুলো এক একটা উদাহরণ তোমরা লিখে রাখবা। এক একটা উদাহরণ মানে এক একটা এক্সপিরিয়েন্স, এক একটা উদাহরণ মানে এক একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তুমি জিনিসগুলো প্র্যাকটিস করলে বা দেখলে বুঝে যাবা। আমি যেভাবে লিখে রাখছি, চিহ্নিত করে রাখছি, চিহ্নিত করে রাখবা। এখন আমরা এই জায়গাটায় আসি। কোথায় আসবো আমরা? আমরা এখন দেখি যে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে একটু করে দেখি, যে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে একটু দেখি। অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমরা একটু করে খেয়াল করি। দেখো, ধরো 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5 আমরা এরকম পাইছি। তো এখন খেয়াল করো, মনে করো এখানে একটা দ্বিবন্ধন, তাহলে কি করব? CH3 CH2 CH, তারপরে এখানে CH3। আচ্ছা, এই যৌগটার নাম কি হবে? আমরা কিভাবে নামটা দিব? সিম্পলি চিন্তা করো। আচ্ছা, 1 2 3 4 5। এখন এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় যদি একটু খেয়াল করি, 1 2 3 4 5, ঠিক আছে। এই জায়গায় একটা জিনিস আমরা খেয়াল করি, যে নাম্বারিং করার সময় আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, যে দিক দিয়ে গেলে আমি কার্যকরী মূলকটা আগে পাবো ওই দিক দিয়ে যাব। বুঝো নাই? আমি আবার বলতেছি, যে দিক দিয়ে গেলে কার্যকরী মূলক আগে পাবো। তাই আমি এই দিক দিয়ে নাম্বারিং যদি করি 1 2 3, আমি 3 নম্বরে দ্বিবন্ধনটা পাচ্ছি। আমি যদি এদিক থেকে যাই 1 2, আমি কিন্তু 2 নম্বরে পাচ্ছি। তাহলে আমরা কি করব? এদিক থেকে নাম্বারিং করব, 1 2 3 4 5। আমার কার্যকরী মূলকটা আমার কত নম্বরে? 2 নম্বরে পেয়ে যাচ্ছি। তবে মনে রাখবা, বলতে পারো যে স্যার কার্যকরী মূলকটা এখানেও বলা যায়। একটা জিনিস খেয়াল করো, আমি যদি এদিক দিয়ে গুণে যাই, এদিক দিয়ে যদি গুণে যাই, দেখো 1 2 3 4 5, এদিক দিয়ে গুণে গেলে কিন্তু 3 4 হয়, এদিক দিয়ে গেলে কিন্তু 2 3 হয়, তাই না? 2 এর মধ্যে বলা যায়, 3 এর মধ্যে বলা যায়। আর এদিক দিকে যদি যাই, 3 এর মধ্যে বলা যায়, 4 এর মধ্যে বলা যায়। তাহলে যেদিক দিয়ে গেলে আগে পাবো সেদিক দিয়ে আমি যাব। ক্ষুদ্রতম আর বৃহত্তম এগুলো বুঝি না আমি। যেদিক দিয়ে গেলে আগে পাবো সেদিক দিয়ে যাব। তো এদিক দিয়ে গেলে আমি 2 নম্বরে পাচ্ছি, এদিক দিয়ে গেলে আমি 3 নম্বরে পাচ্ছি। তাহলে উপরের দিক দিয়ে যাব, তাহলে নিচেরটা কাটবে না, আমরা উপর মানে এদিক দিয়ে আগে যাব। এখন কথা হচ্ছে স্যার, তাহলে আমরা কি বলবো? অবস্থানটা কি তাহলে কার্যকরী মূলকের অবস্থানটা কি 2 নম্বরে নাকি 3 নম্বরে? কার্যকরী মূলকের অবস্থানটা সবসময় বলবা ছোট সংখ্যাটা, যেটা মানে যেদিক দিয়ে গেলে আমরা আগে পাচ্ছি। আমরা আগেই পেয়ে যাচ্ছি কি 2 নম্বর কার্বনের কথা বলতে পারি না? হ্যাঁ, এখানে যদিও এই দ্বিবন্ধনটা এটার সাথেও যুক্ত আছে, এটার সাথেও যুক্ত আছে, তবে এটার মধ্যে যেটা ছোট সেটা আমরা বলবো, আর যেদিক দিয়ে আমরা আগে পাচ্ছি সেদিক দিয়ে আমরা বলবো। ঠিক আছে, তাহলে আমরা এই সবসময় মনে রাখবো যে 2টা সংখ্যা হলে সবচেয়ে ছোট সংখ্যাটার হচ্ছে অবস্থান নির্ধারণ করবে। তো এখন আমরা এটা নাম কি দিব? 1 2 3 4, 1 2 3 4 5। তো দেখো, আমরা এটাকে বলবো যে প্যান্ট। 5 হলে কি হয়? প্যান্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে 2, যে প্যান্ট 2, প্যান্ট, তারপর 2 নম্বর কার্বনে আছে তাই প্যান্ট 2। তারপরে হচ্ছে আমরা বলবো যেহেতু দ্বিবন্ধন আছে তাই ইন, প্যান্ট 2 ইন অথবা প্যান্টিন 2, প্যান্ট 2 ইন। হ্যাঁ, তাহলে প্যান্টিন অথবা প্যান্টিন 2। ঠিক আছে, প্যান্টিন অথবা প্যান্ট। ওকে, অন্য কিছু মনে করিও না। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কার্যকরী মূলক কোনগুলা? দেখো, আমি আবারও একটু বলছি, কার্যকরী মূলক হচ্ছে এই যে OH হচ্ছে কার্যকরী মূলক, CH হচ্ছে কার্যকরী মূলক, COOH হচ্ছে কার্যকরী মূলক। মানে এইগুলো মূলত কার্যকরী মূলক কোনগুলা যে জিজ্ঞেস করতেছ, তাকে আমি বলবো যে তুমি আগের ক্লাসগুলো করো নাই, হয়তো বা দেখছো এখানে ক্লাস হচ্ছে, তুমি ঢুকে গেছো। আচ্ছা, দেখি তো কি হচ্ছে, একটু করে কমেন্ট করে চলে আসি। এই সুন্দরী কোনো মেয়ে পাইলে আমরা ইনবক্সে আমরা আবার কথা বলে আবার আমরা পরের দিন লাইভে আসবো। এইরকম করলে তার পড়ালেখা হবে না, তোমাকে সিরিয়ালি ক্লাসগুলো করে আসতে হবে। আমার যে লাইভ ভিডিওটা চলতেছে উপরের দিকে দেখো, আগের নেওয়া 6টি ক্লাসের বা আগের নেওয়া ক্লাসগুলোর লিঙ্ক, তখন 1 থেকে তুমি এখানে আসো, তারপরে মজা পাবা।
আচ্ছা ঠিক আছে, আমার সাথে রাগ করিও না, এটাই বাস্তবতা। হ্যাঁ, এটা দেখো OH CHO COOH, আমরা এইভাবে আস্তে আস্তে, এগুলো হচ্ছে কার্যকরীমূলক। আরও আছে দ্বিবন্ধন, কার্বনে কার্বনে দ্বিবন্ধন, এটাও একটা কার্যকরীমূলক। ইথিনের কার্যকরীমূলক, কার্বনে কার্বনে ত্রিবন্ধন থাকলে এটাকে আমরা ইথাইনের কার্যকরীমূলক বলবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব একটু করে দেখি। ওকে, আমরা এখন যে কাজটা করবো, যে স্যার এখানে আর কি করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি যেটা করতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে এটা তো আমরা তো এগুলো তো পারবো, নর্মালি পারবো। এখন যদি এরকম হয়, স্যার কীরকম হয় একটু দেখো না। এই যে দেখো, যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি একসাথে থাকে তখন তোমরা কি করবা একটু দেখি আমরা। হ্যাঁ, যদিও আমি এগুলো একটু পরে আমি একটা নিয়ম দিব যে দ্বিবন্ধন, কার্বনে কার্বনে দ্বিবন্ধন আর এবং ত্রিবন্ধন যুক্ত যৌগ, দুইটা একসাথে যুক্ত যৌগ, এই দুইটা যদি একসাথে থাকে তাহলে দেখো যৌগের নামকরণ। হ্যাঁ, যৌগের নামকরণ, তাহলে এটা আমরা কি করব, দুটো যদি একসাথে থাকে তাহলে দেখো একটু করে আমি দেখাচ্ছি। 3টা নিয়ম হবে এখানে, দেখো 1 2 3 4 5। তো দেখো আমরা যদি খেয়াল করি এদিকে যদি একটা ধরো আমরা এখানে, আচ্ছা আমরা আরেকটা বাড়ায় দিলাম, ধরো এখানে একটা দ্বিবন্ধন, হ্যাঁ এখানে একটা দ্বিবন্ধন আছে। তারপর আমরা যদি দেখি যে আমরা এই জায়গায় আমরা আরেকটা কার্বন বাড়ায় দিলাম, দেখো এই জায়গায় একটা ত্রিবন্ধন আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আচ্ছা আমি যদি বলি যে এখানে দেখো, হ্যাঁ এই দেখো এই যৌগটার ক্ষেত্রে, আচ্ছা নিয়ম একটা উদাহরণ হচ্ছে একটা নিয়ম। ঠিক আছে, তো দেখো CH3, এটা হচ্ছে CH, এটা হচ্ছে CH, এটা হচ্ছে CH2, ওকে CH। এখন দেখো এই যৌগটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখন হচ্ছে এটা তো শিকল একটাই, এখন নাম্বারিং করার ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ওই জায়গাটা মনে রাখবা যে দিক দিয়ে গেলে আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে পাবো। খেয়াল করো এই ক্ষেত্রে আমরা যেটা করব, যে দিকে গেলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে পাবো। তো দেখো এদিক দিয়ে যদি যাই 1 নম্বর 2 নম্বর, আমরা 2 নম্বরে পাচ্ছি, 1 2 2 নম্বরে পাচ্ছি। আমি যদি ওই দিক থেকে আসি তাহলে আমার ত্রিবন্ধনটা 1 নম্বরে পেয়ে যাচ্ছি, 1 নম্বরে ত্রিবন্ধন পেয়ে যাচ্ছি। তাহলে আমি নাম্বারিংটা কোন পাশ থেকে করবো, ওই পাশ থেকে। তো দেখো আমরা বলতে পারি 1 2 3 4 5 6 7, আমরা এই পাশ থেকে করে আসবো। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে এখানে নিয়মটা আমার কি হলো, যে দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে পাবো আমরা কি বলবো, যে দিক থেকে কার্যকরীমূলক আগে পাবো। এটাও বলতে পারি আমরা যে দিক থেকে ওই যে আগের নিয়মটাই, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে পাবো, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে পাবো। ঠিক আছে, আগে পাবো। তাহলে আমরা এটা বুঝে গেলাম আশা করি। এখন কথা হচ্ছে যে স্যার আর কি, তো এটার নামটা আমরা কি দিব একটু করে দেখি। এটার নামটা হচ্ছে এইভাবে দিব আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা এই পাশ থেকে কেন গুণে আসলাম, কারণ আমরা এই পাশে আগে পাচ্ছি, 1 নম্বরই পেয়ে যাচ্ছি, এই পাশে গেলে আমরা 2 নম্বরে হয়। আচ্ছা তাহলে আমাদের 1 2 3 4 5 6 7, 7 হইলে কি হবে, 7 হইলে হবে হ্যাপ্ট। আমি একটু করে খেয়াল করো তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব কিছুক্ষণের মধ্যে নিব, আমার ইনবক্সে কাউকে বলিও না, তাহলে আবার কিন্তু লেট করব। দেখো এখানে 1 2 3 4 5 6 7, তাহলে দেখো এটা হবে হ্যাপ্ট, এটা কি হবে হ্যাপ্ট। ঠিক আছে, বুঝলাম 7টা কার্বন তাই হ্যাপ্ট। এখন কথা হচ্ছে যেহেতু একটু করে দেখো এটা যেহেতু দ্বিবন্ধন, একটা কি আছে দেখো তো দ্বিবন্ধন আছে, তাহলে দেখো একটা দ্বিবন্ধন আছে একটা ত্রিবন্ধন আছে। সবসময় মনে রাখবা দ্বিবন্ধনটা আমরা আগে লিখব, তারপর আমরা ত্রিবন্ধনের নামটা লিখব। তাহলে দেখো 6 নম্বরে একটা ইন আছে। দ্বিবন্ধন মানে কি, দ্বিবন্ধন মানে ইন আর ত্রিবন্ধন মানে আইন, তাই না? হ্যাঁ, ইংরেজি ভার্সন যারা তাদেরকে বলি ইন বানানটা হবে এরকম, আইন বানানটা হবে এরকম। হ্যাঁ, যদিও তোমাদের টার্মগুলো আসলে বলা হয় না, সো সরি। দেখো এদিকে খেয়াল করো 1 2 3 4 5 6 7, তো দেখো এই জায়গায় খেয়াল করো, তো এখানে একটা ইন আছে এখানে একটা আইন আছে। এখন ইনের পজিশনটা কোথায় বলবা, 6-এ বলবা নাকি 5-এ বলবা? অবশ্যই 5-এ বলবা, ক্ষুদ্রতম সংখ্যাটার কথা বলতে হবে। এবং আইনের পজিশনটা কি 2-এ বলবা নাকি 1-এ বলবা? অবশ্যই 1-এর কথা বলবা। তাহলে আমি যেটা লিখছি নিশ্চয়ই এখানে একটা ভুল লিখছি, তাহলে আমার কি লিখতে হবে, অবশ্যই আমার কি লিখতে হবে, এখানে 5-এ বলবো আমরা, তাহলে হ্যাপ্ট 5। ঠিক আছে, তারপর একটা ইন আছে তাই হচ্ছে ইন, হ্যাপ্ট 5 ইন। এবং তারপর কি আছে, 1-এর মধ্যে একটা আইন আছে, 1 আইন। তাহলে আমরা সবসময় মনে রাখবো ইনটা আগে তারপর আইন, আগে 2 তারপর 3, এই যে আগে 2 তারপর 3, তাহলে ইন আগে তারপর আইন। তাহলে 5-এর মধ্যে একটা ইন, 1-এর মধ্যে একটা আইন, তাহলে হ্যাপ্ট 5 ইন 1 আইন, হ্যাপ্ট 5 ইন 1 আইন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, অনেকেই উত্তর দিয়েছো, সবাইকে ধন্যবাদ। এখন আমরা যদি
এখন এরকম যদি হয়, যদি এরকম হয় যে কীরকম হয়, 1 1 2 3 4 5 6 7, ধরো এদিক দিয়ে, তাহলে খেয়াল করো আমরা যদি একটু করে দেখি, ধরো এদিক দিয়ে যদি ধরো আমরা এখানে আমরা যদি দেখি এদিকে একটা এখানে দ্বিবন্ধন, এখানে একটা ত্রিবন্ধন, এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো আগেরটার সাথে কিন্তু পার্থক্য আছে, একটু করে পার্থক্য রাখছি, CH2 CH। এখন দেখো এটার মধ্যে পার্থক্যটা কি, দেখো আমরা যদি এদিক দিয়ে যাই, দ্বিবন্ধনটা বোঝা যাচ্ছে? ওকে, হ্যাঁ একটু করে দেখি আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে কি হয়, 1 2, এদিক দিয়ে গেলে 1 2, আমরা 2 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছি। এদিক থেকে যদি আসি 1 2, আমরা 2 নম্বরে কিন্তু দ্বিবন্ধন পাচ্ছি। এখন স্যার কোন বাপতে যাব স্যার, এখন কোন দিকে যাব, খেয়াল করি একটু করে দেখি। আমরা এদিক দিয়ে গেলেও আমার দ্বিবন্ধন 2 নম্বরে পাচ্ছি, এদিক দিয়ে গেলে আমি ত্রিবন্ধন 2 নম্বরে পাচ্ছি। তাই সবসময় রাখবা দ্বিবন্ধন আগে আসবে। তাহলে কী হবে, দ্বিবন্ধনটা কী হবে, দ্বিবন্ধন আগে হিসাব করতে হবে। তা দ্বিবন্ধনটা আগে 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 ও ত্রিবন্ধন পরে, উভয় দিকে সমান হলে, উভয় দিকে কিন্তু সমান, এদিকেও 2 এদিকেও 2, উভয় দিকে সমান হলে, উভয় দিকে সমান হলে হ্যাঁ দ্বিবন্ধনটা দ্বিবন্ধন আগে তারপর হচ্ছে সি ট্রিপল বন্ড পরে। তা দেখো আমরা এখন তাহলে কোন দিক দিয়ে গণনা করব, তাহলে উভয় দিক দিয়ে সমান, সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব, তা আমরা এই পাশ থেকে আগে যাব, 1 2 3 4 5, এটাকে বলবো আমরা 6, এটাকে বলবো আমরা 7। তাহলে আমরা নামটা কি দিব, নামটা হচ্ছে হ্যাপ্ট, নামটা কি হবে, হ্যাপ্ট। এখন 2 আগে তারপর 3, তো দেখো 2 2 ইন এবং 5 আইন। তাহলে দেখো এটা বুঝছো কিনা, দেখো এই জিনিসটা বোঝা গেছে কিনা আমাকে জানো, হ্যাভ টু ইন 5 আইন। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা এখন তাহলে একটু করে আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং একটা চমৎকার নিয়ম আমরা একটু পরে শিখব, এবং যেটা দিয়ে আমাদের আগামী ক্লাসটা, দেখো আমাদের আগামী ক্লাসটা হবে নামকরণের লাস্ট ফিনিশিং ক্লাসের আগেরটা হবে। আমরা দুইটা লেকচার নিয়ে আমরা নামকরণটা কমপ্লিট করব, এবং চমৎকারভাবে তোমাদের মানে আমি নামকরণটা একটু শেষ করতে দাও আমাকে। নামকরণটা আমি একটু ফার্স্ট পড়াচ্ছি না, কারণ এখানে আমার অনেক HSC 22-1-এর পাশাপাশি HSC 22 ব্যাচে রয়েছে যারা একদম প্রথমবার অর্গানিক কেমিস্ট্রি পড়তেছে। তো নামকরণটা আমাদের জাস্ট আর 2টা লেকচার লাগবে আমাদের। তাহলে আমাদের 2টা লেকচার যদি নামকরণটা শেষ করে ফেলতে পারি, তারপরে দেখবে যে বুলেটের গতিতে পড়ালেও তুমি বুঝবা প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য আমি একটু করে স্লোলি পড়াই যাচ্ছি। ওকে, আচ্ছা, প্রতিদিন শুধু একটু করে কমে, আজকে কমতেছে না। তো এই জন্য তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করি, তোমাদেরকে লাইভে রাখলে, হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমার খুব বেশি উপকার হয়েছে সেটা না, তোমরা লাইভে থাকলে আমরা একটু এনার্জেটিক হই, আমরা এনার্জিটা পাই যে স্যার আপনি এত এনার্জি কোথায় পান, সেটা উৎসটা কিন্তু তোমরাই, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে বলি যে প্রত্যেকদিন লাইভে থাকার চেষ্টা করবা, যে কোনো স্যারের ক্লাসই করো না কেন লাইভে থাকার চেষ্টা করো। যদি কোনো ওই স্যারের ক্লাসটা যদি তুমি করো তাহলে লাইভে থাকার চেষ্টা করবা, তাহলে তোমাদেরও অ্যাক্টিভিটিটা বাড়বে, এবং আমরাও কি হই, আমরাও কিন্তু উৎসাহ পাই, ঠিক আছে? আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তুমি ওই ভিডিওর আমার যে লাইভটা দেখতেছো ওই লাইভের ক্যাপশনে একটা লিঙ্ক দিচ্ছি, এখনই দিচ্ছি, দাঁড়াও একটু করে দিচ্ছি, আমি একটু করে বসে রেস্টটা করে নিই। হ্যাঁ, আচ্ছা, আমি দিচ্ছি এখনই, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তোমরা ইতিমধ্যে যে কাজটা করে ফেলবা, তোমরা একটা কাজ করবা এখানে কষ্ট করে, সেটা হচ্ছে যে তোমাদের যার ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে নাও, যার ফেসবুক আইডিটা কপি করে তারপর এই লিঙ্কটাতে ঢুকবা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি আমরা, ওকে ফাইন, আমরা দিচ্ছি, একটু দাঁড়াও। তোমরা ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে ফর্মটাতে ফিল আপ করে দিও, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দিছি, দেখো একটা তাড়াতাড়ি করো, আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো লিঙ্কটাতে ঢুকো, আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, 5 মিনিট না 3 মিনিটের ব্রেক। তোমাদের হয়ে গেলে, ফর্মটা পূরণ হয়ে গেলে আমাকে একটু জানিয়ে যে স্যার এটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা এই ফর্মটাতে ঢুকে তারপর এদিকে আসো, সুন্দর একটা নিয়ম শেখাবো। হ্যাঁ, আচ্ছা দেখো উপরের দিকে আমি একটা লিঙ্ক দিছি, একটু খেয়াল করো তাড়াতাড়ি, ওটাতে দিয়ে দাও।
লিঙ্কটা তোমরা জাস্ট, হ্যাঁ, যারা যারা লিঙ্কটা দেখতে পাচ্ছ না, তোমরা যারা লিঙ্কটা দেখতে পাচ্ছ না তাদেরকে তোমরা এটা করো, ফেসবুক থেকে বের হয়ে আবার ঢুকো, উপরের দিকে দেখো একটা লিঙ্ক পাচ্ছ, একদম উপরের দিকে আজকের অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আমি এটা কমেন্টও দিয়ে দিচ্ছি। অনেকেই ডান লিখছো, ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, যারা যারা বুঝতে পারছো না তোমরা ফ্রেন্ডদের থেকে বুঝে নিবা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা নেক্সট যে কাজটা করব এখন। আচ্ছা, তোমরা অনেকেই উপস্থিত, আচ্ছা আসুক অনেকেই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমরা যেটা শিখতে যাচ্ছি এখন, আমরা যেটা শিখবো, ওরা আসুক, হ্যাঁ, ওরা সবাই আসুক, হ্যাঁ, একটু আসুক, আমি একটু টাইম নিচ্ছি, একটু টাইম নিচ্ছি। ওকে, আচ্ছা, আমি কাদের কাদের ডান একটু বলি। জয়িতা জিলিক, তাহলে ইসরাত জাহান মিম, ভেরি গুড, স্মার্ট গার্ল, তোমরা দিয়ে আসছো। তারপর হচ্ছে কারাবি দাস, ম্যাক্সিমাম মেয়ে নাকি। তারপরে মোহাম্মদ রামিম, পাইলাম একটা ছেলে। আনন্না ফিরোজ, ওকে। আমিনা আক্তার রিয়া, ওকে, ভেরি গুড, ভেরি গুড। মুস্তাসিম, ওকে। ফারজানা মিতু, মুফরাতুল, রায়ান সিদ্দিক, ওকে। মাহি, তাহিয়া, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা ওই লিঙ্কের মধ্যে হারাই গেছো নাকি? তো বেরিয়ে আসো, আমরা একটু পড়ি, আরেকটি জিনিস পড়ে নিই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তো স্লো হইলে হবে না। কত কতগুলো কি অ্যাটেন্ডেন্স দিয়ে কেউ ভাগছে নাকি যে পরে করে নিবে? এরকম করা যাবে না, আমরা ক্লাসটা শেষ করে ফেলি, হ্যাঁ। আমরা তোমাদেরকে আবার একটু বলি যে আমাদের জৈব যৌগের নামকরণটা আমাদের আর 2টা ক্লাস হইলে, হ্যাঁ, খুব যদি বেশি হয়, হ্যাঁ, খুব বেশি হলে আমরা আর 3টা ক্লাস লাগবে, কিন্তু 2টা ক্লাসে আমি নামকরণটা তোমাদেরকে ফিনিশ করে দিব। তোমরা তাড়াতাড়ি শেষ করে এদিকে আসো। ওকে, ওকে, তাড়াতাড়ি করো। হুম, ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা, আজকে একটু আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স তো, তাই আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ, আমি একটু করে সময় নিচ্ছি, একটু করে সময় নিচ্ছি। অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে হারিয়ে গেছে না, অনেকের একটু প্রবলেম হয়, একটু গুগল লিঙ্কে মানে করতে গিয়ে একটু সমস্যা হয়। ওকে, ওকে, নাবিলা তাজনিন,
আমি কি শুরু করব? 700 হলে আমি শুরু করে দিব। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। 800 ছিল তো, 700 হলে আমি শুরু করে দিই। হ্যাঁ, এখানে বলছে স্যার কাকুলি ফার্নিচারের অ্যাড দেন, সবাই ফিরে আসবে। হ্যাঁ, কাকুলি ফার্নিচার খুব ভালো। তোমার এটা কিনে রাখিও, বা তোমার বাচ্চারা লাফাবে। আচ্ছা, এই এতক্ষণ লাগতেছে কেন? তোমাদের বন্ধু বান্ধব যদি কেউ এখনো ব্যাক না করতে পারে, ওদেরকে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি আসতে বলো না। আচ্ছা, লিঙ্কের ঝামেলা একটু। আচ্ছা, আমরা কি একটা গান শুনবো তোর মধ্যে? আচ্ছা, আমি একটা গান শোনাই তাহলে। কি গান শুনবা বলো তো, কোনটা রিকোয়েস্ট বেশি? হ্যাঁ, সিম্পলের মধ্যে গর্জিয়াস কোনো গান। এই 700 হইলে আমাকে বলিও, একটা গান দিই। জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকে স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। গুণগানের হাজার বলি, শুধুই সময় নষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন, রং সবই অস্পষ্ট। গুণগানের হাজার বলি, শুধুই সময় নষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন, রং সবই অস্পষ্ট। সুখের থেকেও হাজার গুণে দুঃখ অনেক ভালো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। আজ চালাক আমি কাল বোকা, মহৎ প্রেমিক নেকা নেকা। আজ চালাক আমি কাল বোকা, মহৎ প্রেমিক নেকা নেকা। আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো? চিনতে যদি পেরেই থাকো, ঘেন্না করো, ঘেন্না করো। ওকে, ঘেন্না করো, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে, যে স্যার এখানে আমরা আর কি শিখবো স্যার, এই একটা জায়গায় দেখো, স্মৃতি থেকে ফিরে আসো, আমরা একটু বাস্তবতায় আসি। সেটা হচ্ছে যে এই যে C++C, এই যে C++C, এগুলোকে আমরা, এটাকে বলি ইন, এটাকে বলি আমরা আইন, ঠিক আছে। এখন সবসময় মনে রাখবো, আমরা দুইটা দুইটা করে চিন্তা করব, আমরা দুইটা দুইটা করে চিন্তা করবো। সবসময় মনে রাখবা যে ইন এবং আইন যদি থাকে একটা যৌগের মধ্যে, তাহলে আমরা যে দিক দিয়ে গেলে আমরা যে কোনো একটা পাবো। এই দুইটা রোল, শুধু যে দিক দিয়ে গেলে দুইটার যে কোনো একটা পাবো, সেদিক দিয়ে আগে যাব। আর একটা কি বলছি, উভয় দিকে সমান হলে যে দিক দিয়ে গেলে আগে আমরা ত্রিবন্ধনটা, যে দিকে আমরা দ্বিবন্ধনটা পাবো, তাহলে আগে 2 তারপর 3। এখন নামকরণের সময়ও মনে রাখবা, এখানে মূল যৌগটা কিন্তু আইনই হবে। মূল যৌগটা কি, মানে মূল যৌগটা আইন হবে, মানে আইনটা শেষে বসবে। তাহলে আমরা নাম্বারিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা
নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে প্রায়োরিটি দিব, নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে প্রায়োরিটি দিব, এবং হ্যাঁ নাম্বারিংয়ের ক্ষেত্রে কোনটাকে প্রায়োরিটি দিব, দ্বিবন্ধনকে আগে তারপর ত্রিবন্ধন। আর নামের ক্ষেত্রেও আমরা দ্বিবন্ধনটাকে আগে বসাবো, ত্রিবন্ধনটাকে পরে বসাবো, দ্বিবন্ধনকে আগে বসাবো, ত্রিবন্ধনকে আমরা পরে বসাবো। তাহলে দেখো নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা কাকে প্রায়োরিটি দিব, দ্বিবন্ধন আগে, এবং তার মানে যদি উভয় পাশে যদি সমান হয় দ্বিবন্ধন আগে, এবং নামের ক্ষেত্রেও আমরা দ্বিবন্ধনটা আগে ত্রিবন্ধনটা পরে। তবে একটা জিনিস তোমাকে বলি, এখানে দুইটা কার্যকরীমূলক আছে, একটু ভালো করে বুঝো, মাথায় একটু নিয়ে রাখো। এখানে কার্যকরীমূলক কিন্তু দুইটা, এই দুইটা কার্যকরীমূলক এই। কারণ কথা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে একটা ব্যতিক্রম হচ্ছে যে দুইটা কার্যকরীমূলক পেছন দিকে থাকে না, যার মধ্যে এরকম যদি দুইটা থাকে, মানে এই অ্যালকিন ইন আর আইন ছাড়া যদি অন্য কিছু থাকতো তাহলে একটা কার্যকরীমূলক সামনে বসতো আর একটা কার্যকরীমূলক পিছনে বসতো। কথাটাকে বুঝাইতে পারছি আমি? তুমি একমাত্র শুধুমাত্র এখানে কার্যকরীমূলক দুইটা না, দুইটার ক্ষেত্রে দুইটাই কিন্তু পিছনে বসছে এবং দুইটা আগে তিনটা পরে, ঠিক আছে? কিন্তু এরকম যদি অন্য কোনো কার্যকরীমূলক দুইটা হইতো তাহলে একটা কার্যকরীমূলক সামনে বসতো শাখা হিসাবে, আর একটা কার্যকরীমূলক পিছনে বসতো মূল যৌগ হিসাবে। কথাটাকে আমি বুঝাইতে পারছি? তাহলে এটা হচ্ছে এখানে অন্যগুলোর সাথে ইন এবং আইনের পার্থক্য। অন্যগুলোর সাথে ইন এবং আইনের কি পার্থক্য? অন্যগুলোর সাথে ইন এবং আইনের কি পার্থক্য? এই বুঝো নাই কথাটা? আমার কথাটা বুঝো নাই? আমি আবারও বলতেছি, খেয়াল করো, এখানে দুইটা কার্যকরীমূলক একসাথে। তো এমনিতে দুইটা কার্যকরীমূলক যদি একসাথে হয় তাহলে একটা কার্যকরীমূলকের নাম সামনে বসবে। এতক্ষণ পরে গান দেখো দেখো আমি তাহলে একটা কার্যকরীমূলক আগে বসবে আর একটা কার্যকরীমূলক পেছনে বসবে, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? কিন্তু শুধুমাত্র ইন এবং আইনের ক্ষেত্রে দুইটাই পিছনে বসবে, যেখানে ইনটা আগে আইনটা পড়ে, ঠিক আছে? আর নাম্বারিংয়ের ক্ষেত্রে তো দুইটা নিয়ম বলেই দিলাম। এখন এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। এখন বলতে পারো যে স্যার অন্য কোনো কার্যকরীমূলক যদি হয় কোনটা আগে মারবো আর কোনটা পরে মারবো, এটা বলবো, একটু ধৈর্য ধরতে হবে। যদি অন্য কোনো কার্যকরীমূলক হয় তাহলে একটাকে আগে বসাতে হয়, একটাকে পিছিয়ে বসাতে হয়, এবং কোনটা আগে বসবে কোনটা পিছিয়ে বসবে সেটা তোমাদেরকে এখনই আমরা দিব, সেটা একটু করে জানো। তাহলে আগে বসলে যেটাকে আমরা বলে থাকি, যদি আগে বসে সেটাকে আমরা বলে থাকি প্রিফিক্স। হ্যাঁ, আগে বসলে এটাকে আগে বসলে তার নামটার উচ্চারণ হবে একরকম, সেটাকে আমরা প্রিফিক্স বলি। যদি একটা কার্যকরীমূলক পিছনে বসে তখন সেটাকে আমরা বলি সাফিক্স। হ্যাঁ, সাফিক্সের ক্ষেত্রে তার নামটা অন্যরকম হবে, আগে বসলে একরকম, পিছনে পরে বসলে অন্যরকম হবে। জাস্ট আমি উদাহরণ দিলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। দেখো আমি উদাহরণটা দিচ্ছি, তাহলে তোমাদের আমি জিনিসগুলো একদম আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ক্ল্যাশ না হয়, একটার সাথে আরেকটার জন্য ক্ল্যাশ না হয়। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যেমন দেখো 1 2 আমরা এখান থেকে লিখি 1 2 3 4 5 এরকম একটা যৌগ আছে। ধরো এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি ধরো এই জায়গাটাতে আমরা একটা অক্সিজেন নিলাম, এই জায়গাটাতে আমরা একটা COOH নিলাম। তো দেখো এখানে মূলত এটা কিন্তু আসলে অক্সিজেন বলতে এটা কিন্তু কিটনমূলক। এটা কি মূলক তোমরা জানো না? CO, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা কিন্তু একটা কিটনমূলক, তাই না? এটা আর এটা একই। তো দেখো আমি যদি হাতগুলো পূর্ণ করি 1 2 3 4, হাতগুলো যদি পূর্ণ করি তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন না? 5টা কার্বনের এই জায়গায় একটা কার্যকরীমূলক, আবার এইখানে এটা একটা কার্যকরীমূলক, তাই নয় কি? দুইটা কার্যকরীমূলক আমরা পাইছি। এটাকে নাম্বারিং যদি আমরা করি তাহলে নাম্বারিং করলে দেখো এখন কথা হচ্ছে যে স্যার এখন নাম্বারিং আমরা কোন পাশ থেকে করব? আচ্ছা হাতগুলো পূর্ণ করে দিই, CH3 CH2 CH2 এটা। আচ্ছা আমরা হেডলাইনটা দিয়ে দিই, আমরা কি পড়তেছি? একাধিক কার্যকরীমূলক থাকলে আমরা কি করব? একাধিক কার্যকরীমূলক যদি থাকে তাহলে আমরা নাম্বারিংটা কোন পাশ থেকে করব বা কোনটা আগে করব একটু করে দেখি। আমরা এই যৌগটার মধ্যে দুটো কার্যকরীমূলক পাচ্ছি, একটা হচ্ছে COOH আর একটা হচ্ছে CO, অর্থাৎ এটা হচ্ছে জৈব অ্যাসিডের মূলক, জৈব অ্যাসিড, আর এটা হচ্ছে কার মূলক? এটা কি কার্যকরীমূলক? কিটোনমূলক। তো দুইটা মূলক আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো এখন নাম্বারিং করার সময় কোনটা আগে করব? তাহলে কোন পাশ থেকে করব? এই পাশ থেকে করব নাকি এই পাশ থেকে করব? কোনটাকে গুরুত্ব দিব? আমি যদি এই পাশ থেকে করি তাহলে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে মূল যৌগটা। আর আমি যদি এই পাশ থেকে করি তাহলে এটাকে গুরুত্ব দেওয়া হবে, এটা হবে মূল যৌগটা। তো এটা তোমার মনে রাখার জন্য আমার একটা সিরিয়াল মনে রাখতে হবে, কোন যৌগ কোনটাকে আগে, এটাকে 1 নাম্বার বলবো নাকি এই পাশ থেকে গুণে আসবো। তো যদি আমি এটাকে গুরুত্ব দিই এই পাশ থেকে গুণে আসতে হবে, আমি এটাকে গুরুত্ব দিলে আমি এই পাশ থেকে গুণে আসতে হবে। আমার ইন এবং আইন যেটা একটু আগে যেটা বলছি, ইন এবং আইন এটা আলাদা রাখবা, এগুলোর সাথে মিশানোর দরকার নেই। ইন আইন হলে কোনটা আগে কোনটা পরে তো তোমরা বুঝেই গেছো। এখন দেখো
এখন আমরা যদি একটু করে দেখি যে কি দেখবো, এখন একটু করে দেখি, আমি যদি নাম্বারিংটা করি, মানে একাধিক কার্যমূলক থাকলে আমাদের যে প্রায়োরিটির যে সিরিজটা, প্রায়োরিটি সিরিজ, সেটা আমি একটু করে তোমাদেরকে দিচ্ছি যে কোনটাকে আমরা আগে গণ্য করব সিরিজ। দেখো আমরা যদি একটু করে লিখি যে কিভাবে মনে রাখবো, এই প্রায়োরিটি সিরিজটা অনেকেরই মনে থাকে না, জাস্ট আমি সিম্পলি তোমাদেরকে বলতে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা লিখব কি, অ্যাসিড লিখব, প্রথম হচ্ছে প্রথম হচ্ছে কি জৈব অ্যাসিডের মূলক, হ্যাঁ, মানে প্রথমটা হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, প্রথমটা কি কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, প্রথমটা। আচ্ছা আমি একটু জায়গা রাখি, তো প্রথমটা কার্বক্সিলিক অ্যাসিড, আমার সাথে সাথে মুখস্থ করো, প্রত্যেকেই মুখস্থ হয়ে যাবে এখানে। একটু দেখো আমরা এই জিনিসগুলো প্যাচ লাগাই, আসলে প্যাচ লাগবে না, যেভাবে সহজে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, COOH, অর্থাৎ প্রথম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তারপরে আমরা যে কাজটা করব, তারপরে কোন অ্যাসিডটা, সালফোনিক অ্যাসিড, SO3H, হ্যাঁ, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক, হ্যাঁ, সালফোনিক অ্যাসিড মূলক। তাহলে দেখো দুইটা জিনিস, দুইটা অ্যাসিড একসাথে, আমি যদি দুইটা অ্যাসিড আমি একসাথে যদি লিখি, যে আমি আরও একটু জায়গা নিই, SO3, আমরা দুইটা করে শিখবো। তো একটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা হচ্ছে সালফোনিক অ্যাসিড। তো আমরা দুইটা অ্যাসিড আমরা নিব প্রথমে, একদম এই দুইটা, এগুলো সবার উপরে থাকবে, সালফোনিক অ্যাসিড। তারপরে আমরা আর দুইটা নিব অ্যাসিড অ্যামাইড, আমরা নিব হচ্ছে অ্যাসিড অ্যামাইড, আমরা এখন নিব হচ্ছে অ্যাসিড অ্যামাইড। আমি পুরো জিনিসটাকে লিখি, তারপর সহজে তোমরা বুঝতে পারবা, হ্যাঁ। অ্যাসিড অ্যামাইড এটা হবে, খেয়াল করো, অ্যাসিড অ্যামাইডের আগে আরেকটা আছে, যদিও মানে অ্যাসিড হ্যালাইড যদি আমরা বলি, অ্যাসিড হ্যালাইড কোনটা, ওই যে অ্যাসিড থেকে OH এর পরিবর্তে যদি আমরা একটা হ্যালোজেন মূল্য বসায় দিই, তো COX, ঠিক আছে, বুঝতেছ? এই যে দেখো COO, এই যে OH এর জায়গায় আমি একটা X বসাচ্ছি, ঠিক আছে, তাহলে COX, তাহলে কি হবে, COX হবে। কথাটা কি ক্লিয়ার কিনা, এটা বুঝছো কিনা আমাকে বলো, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, মানে অ্যাসিড হ্যালাইড কেন বলা হচ্ছে, এটা যদি অ্যাসিডের মূলক হয়, তাহলে তার এই জায়গা থেকে আমরা একটা কি বসাবো, এই জায়গাতে একটা X বসাবো, তো এটা হয়ে গেল অ্যাসিড হ্যালাইড, হ্যাঁ। আমি যদি ওই অ্যাসিডের এই যে OH এর জায়গায় যদি আমি একটা কি বসাই, CONH2 বসাই, তাহলে এটাকে বলবো আমরা অ্যাসিড অ্যামাইড। তা দেখো প্রথম কি বললাম, অ্যাসিড অ্যামাইড। আমি আগে লিখি, তারপরে জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারবো আমি এখানে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড NH2। তারপর আর কি পাচ্ছি আমরা, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড। তারপর হচ্ছে খেয়াল করো, এই যে চারটা আমরা একসাথে শিখবো। আরেকটা জিনিস আমরা এখানে শিখে রাখবো, ওই সায়ানো, হ্যাঁ, সায়ানো CN, মানে আমরা ওই পুরো ওই জিনিসটাকে সরাই, এইভাবে চিন্তা করতে পারো, আমরা এই জিনিসটাকে সরাই, আমরা এখানে একটা N বসাই দিছি, CN, হ্যাঁ। তো এটাকে আমরা বলবো সায়ানো। তাহলে আমরা এখানে কয়টা শিখলাম, এখানে দেখি তো আমরা খেয়াল করবো যে কোনটাকে আগে গুরুত্ব দিব, যেটা উপরে আছে সেটাকে আগে গুরুত্ব দিব। তাহলে এখানে কয়টা নাম আছে, এখানে কয়টা নাম, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টা আমরা একসাথে শিখবো, সব আমরা একসাথে শিখতে যাবো না। তাতে কি, প্রথমটা কি, এই যে দেখো মিল আছে কিন্তু, এই যে দেখো তো, এই যে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড এবং সায়ানো। তো এই চারটা আমরা একবারে শিখবো। তাহলে এখানে জাস্ট অ্যাসিডের গোত্র আর কি, এগুলা অ্যাসিডের জাতক। তো দেখো কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তো দেখো দুইটাই অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। তারপরে কি, তো প্রথম দুইটা অ্যাসিড, তারপরে কি অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপরে কি সায়ানো, হ্যাঁ, সায়ানাইড। এটাকে আমরা সায়ানো না বলে আমরা বলি সায়ানাইড। সো এটা কি, যৌগটার নাম হবে সায়ানাইড, যৌগটার নাম হবে কি সায়ানাইড, ঠিক আছে, সায়ানাইড। তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড। দেখো কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, ঠিক আছে। এই পাঁচটা আমরা এইভাবে শিখবো। তারপর আমরা যে সিরিয়ালি যেটা আসতেছে, তারপর আমাদের আসবে অ্যালডিহাইড মূলক, এই যে অ্যালডিহাইড, তারপর আসবে আমাদের অ্যালডিহাইড। এটা নিজে নিজে একটু প্র্যাকটিস করবো তোমরা, অ্যালডিহাইড। তবে এখানে আমি একটা জিনিস বলবো, যার কারণে এই তুমি নামকরণের সময় এই জিনিসগুলো তোমার চোখের সামনে ভাসবে। অ্যালডিহাইড, তারপরে আমরা যদি বলি যে কিটোন, অ্যালডিহাইড কিটোন, তারপরে আমরা যদি বলি অ্যালকোহল, এই তিনটা জিনিস, অ্যালডিহাইড কিটোন এবং অ্যালকোহল। অ্যালডিহাইড, তারপরে হচ্ছে কিটোন, তারপরে হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন এবং কি অ্যালকোহল। তারপরে অ্যালকোহলের মধ্যে আরেকটা আছে, এর যে OH, এখানে আরেকটা হবে SH, হ্যাঁ, এটা হবে থায়ল, এটা হবে কি
থায়ল, হ্যাঁ এটা হবে থায়ল। তারপরে যেটা হচ্ছে যে এখানে আমরা কটা শিখলাম, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল থায়ল, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল থায়ল। তারপর আমরা একদম সবার শেষে থাকবে হচ্ছে দ্বিবন্ধন, আগে 2 তারপর 3, তারপর কি ত্রিবন্ধন, তারপর একক বন্ধন। ঠিক আছে, এখন আমরা এই জিনিসগুলো এগুলো তো এমনিতেই পারি, এগুলো সবার নিচে হবে। তাহলে এই সবার এগুলো তো একটু আগেই পড়লাম। এই 2টার মধ্যে 3টার মধ্যে প্রায়োরিটি দিব আমরা 2কে, তারপর 3কে, তারপর 1কে। ঠিক আছে, আচ্ছা এখন এটা প্রথমটা কি, প্রথমটা হচ্ছে অ্যালকিন, দ্বিতীয়টা হচ্ছে অ্যালকাইন, দ্বিতীয়টা হচ্ছে অ্যালকাইন, আচ্ছা তৃতীয়টা হচ্ছে অ্যালকেন। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে যদি বলি, এখন দেখো আমরা 3টা ভাগে শিখবো, তাহলে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে খুব কষ্ট হবে না। আমরা জাস্ট এই 3টা ভাগে শিখবো। একটু করে দেখি, আমরা এই 3টা ভাগে শিখবো। আমরা সব একবারে শিখতে যাই তাহলে আমাদের কিছু মনে থাকে না। আমরা 3টা ভাগে শিখবো। প্রথম কি বলছি, প্রথম বলছি যে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড অ্যাসিডামাইড সায়ানাইড, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড অ্যাসিডামাইড সায়ানাইড। এই যৌগগুলো নামগুলো হয়তো তোমার কাছে নতুন লাগতেছে, কিন্তু এই যৌগগুলো তোমরা শতবার পড়বা, নামগুলো অনেকবার পড়বা। যা সিরিয়ালটা এইভাবে মনে রাখবো আমরা, নামগুলো হয়তো এখন একটু মুখস্থ হচ্ছে, কারণ আমরা যখন যৌগ পড়বো এগুলো বারবার নামগুলো আসবে। সিরিয়ালটা আমরা এইভাবে মনে রাখবো, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড অ্যাসিডামাইড সায়ানাইড। ঠিক আছে, এখানে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল থায়ল, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল থায়ল, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল থায়ল। তারপরে হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। এখন দেখো আমরা যে জায়গাটা, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে স্যার সবইকে মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি যদি সব মনে না রাখতে পারো, অন্ততপক্ষে এইগুলো মনে রাখলে হবে। এই যে এই গ্রুপটার মধ্যে প্রথম যেটা আছে কার্বক্সিলিক অ্যাসিড মনে রাখো, অসুবিধা নেই। তারপর এই গ্রুপটার মধ্যে তুমি জাস্ট এই প্রথম 3টা মনে রাখো, হ্যাঁ প্রথম 3টা মনে রাখো, ঠিক আছে। আর এই গ্রুপটার মধ্যে তুমি অ্যালকিনটা মনে রাখো, তাহলেই হয়ে যাচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন। তাহলে দেখো আমরা কি বুঝলাম, আমি পুরাটা মনে রাখলেও তো মনে থাকবে না কেন, খুব সহজ না, মানে খুব কঠিন না। এই পুরাটাও তুমি মনে রাখতে পারো, অথবা চাইলে তুমি কার্বক্সিলিক অ্যাসিড শুধু একটা মনে রাখলেও হয়ে যাচ্ছে। তো এটা সবার প্রায়োরিটি সবচেয়ে বেশি দিব আমরা, কারণ ওই মাঝখানেরগুলো এত কমন না, খুবই রেয়ার কেস, খুবই আনকমন। এগুলো দিয়ে কোনো একটা তোমাদের নাই, তো জাস্ট কার্বক্সিলিক অ্যাসিড জাস্ট এটা মনে রাখো। তারপরে পুরো গ্রুপটা মনে না রাখলে শুধু কার্বক্সিলিক অ্যাসিডটা মনে রাখলেও হয়ে যাচ্ছে আমাদের। তারপরে হচ্ছে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, নামগুলো তো পরিচিত, অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর হচ্ছে অ্যালকোহল। তাহলে দেখো এটা 3 CHO, এটা 3 শব্দের, এটা CO এবং এটা OH এবং এটা SH। হ্যাঁ, তা দেখো এখানে আমি যেটা এবার মনে রাখছি যে CHO, এটার মধ্যে একটা কার্বন আছে এবং এটা 3 অক্ষরের কার্বন আছে, তাই এটা আগে। তারপর এটা 2 অক্ষরের, তাই এটা একটু পরে, কার্বন আছে এবং 2 অক্ষরের। তারপর এটার মধ্যে মানে কোনো কার্বন নাই, তাই এটা 3 নম্বরে। আমি এইভাবে মানে করার সময় জাস্ট এই জিনিসগুলো একটু ফলো করি আর কি, জাস্ট এখানে মনে রাখার কিছু নেই। CHO 3 অক্ষরের, কার্বন আছে 3 অক্ষরের। তারপরে CO, কার্বন আছে 2 অক্ষরের। তারপর কোনো কার্বন নাই, তাই এটা 3 নম্বরে। জাস্ট এইভাবে আমরা এই 3টা গ্রুপ এভাবে মনে রাখি, এই 3টার মধ্যে এগুলোর প্রায়োরিটি আছে। আর সবচেয়ে তুমি তো বুঝেই যাচ্ছ যে মূলত মনে রাখার বিষয়টা কিন্তু এইখানেই, জাস্ট এখানেই, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল। আর তুমি বুঝতেছো মাঝখানে যদি এটা হয়, তাহলে অ্যালকিন অ্যালকাইনগুলো নিচে, অ্যাসিডগুলো উপরে। তুমি যদি এই 3টা যদি মনে রাখতে পারো, তাহলে কি অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল এরা হচ্ছে মাঝখানে যদি হয়, তাহলে এদের নিচে আছে অ্যালকিন অ্যালকাইন, এদের উপরে আছে বিভিন্ন অ্যাসিড। সেটা হতে পারে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড অ্যাসিডামাইড সায়ানাইড। তোমাদের এই জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা একটু করে বলো, তাড়াতাড়ি করে বলো যে স্যার আমি জিনিসটা বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, আমাকে একটু করে তাড়াতাড়ি জানাও যে এই জিনিসটা আসলে তোমরা ধরতে পেরেছো কিনা, আমি যেভাবে শিখাতে চেয়েছি তোমরা আসলে ওই জিনিসটা ওইভাবে ধরতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। অর্থাৎ আমরা যে কাজটা করি বা আমাদের সময় যে জিনিসটা স্যাররা করেছিল, যে পুরাপুরি শিখাইছিল, আমাদের কেমিস্ট্রি টিচারটা খুব পিটাইতো আমাদেরকে। তো হ্যাঁ, আমরা ইন্টারে পড়লেও আমাদেরকে খুব মারতো। তাহলে দেখো এই জিনিসগুলো আমরা একবারে না শিখে আমরা এইভাবে শিখবো যে অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড 3 অক্ষরের কার্বন, তারপর 2 অক্ষরের, তারপর হচ্ছে OH। আমাদের তো মুখস্থ এগুলো লাগতেছে না, বা আমরা তো কোনো কবিতা লিখতে যাচ্ছি না। আমরা যখন নামকরণ করবো তখন একটু খেয়াল করবো, এটা। তাহলে এই 3টার আগে যেগুলো থাকবে সেটা তো অ্যাসিড আগেই থাকবে, অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড অ্যাসিডামাইড সায়ানাইড। এইগুলোর পরে কি থাকবে, অ্যালকিন অ্যালকাইন, তারপরে অ্যালকেন। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আমরা এখন আশা করি এই জিনিসটা পারবো। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করি যে স্যার আর কি করবো আমরা, এখন আমরা যদি এটার নামকরণ করতে যাই, ও আচ্ছা, এখন ধরো আমরা এই জায়গাটাতে কি পাচ্ছি, আমরা এই জায়গাতে একটা অ্যাসিড পাচ্ছি, এই জায়গাতে আমরা কার্বক্সিলিক মূলক পাচ্ছি। হ্যাঁ,
এখন সেই ক্ষেত্রে আমরা একটা এখন আমরা বুঝে গেছি যে কোনটার প্রায়োরিটি দিতে হবে। এই যে দেখো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এগুলো তো মাঝখানে, তাদের আগে কি থাকে? অ্যাসিড। এই যে অ্যাসিড, তাহলে অ্যাসিডটা আমাদের 1 নম্বরে, তো আমরা এই পাশ থেকে গুণে আসতে হবে। 1 নম্বর, আমি যদি অন্য কালি ইউজ করি, এটা হচ্ছে 1 নম্বর, এটা 1 নম্বর, সরি এটা হবে 1 নম্বর, এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, এটা হবে 5 নম্বর। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, বা পরবর্তীতে যারা লাইভটা থাকবা, তোমরা যদি আগামী ক্লাসে যদি 1000 জন উপস্থিত থাকতে পারো, তাহলে আমার আর ওই অ্যাটেন্ডেন্সের জিনিসটা আমারও ঝামেলা, তোমাদেরও ঝামেলা লাগবে না। আর একটা কথা বলি, নামকরণ আমরা আর 2 দিন পড়বো, তারপর দেখবে যে কুপাবো ইচ্ছা মতো, তোমরাও কুপাইতে পারবা। হ্যাঁ, একদম টানবো যে একটু দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এদিকে করে আসলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটাকে তাহলে আমরা কি বলবো, তাহলে মূল যৌগটা এখানে কি? আমরা তো এটাকে আগে প্রায়োরিটি দিব, আমরা অ্যাসিডকে আগে প্রায়োরিটি দিচ্ছি, তারপর আমরা কিটোনকে প্রায়োরিটি দিব, তাই না? এখানে তাহলে মূল যৌগটা কি? এখানে মূল হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা শাখা হিসাবে ধরবো, বা এটা নামের আগে বসবে। আচ্ছা, 1 2 3 4 5, তাহলে আমরা কি লিখবো? প্যান্ট আগে লিখে ফেলবো, প্যান্ট আগে লিখবো, ঠিক আছে। আচ্ছা, প্যান্ট আগে লিখলাম। এখন মূল যৌগটা কাকে প্রায়োরিটি দিব বলছিলাম? মূল যৌগ এখানে কে? মূল যৌগ হচ্ছে এখানে কি? অ্যাসিড। তাহলে অ্যাসিডের যে শব্দটা, অ্যাসিডের নামটা আমরা তাহলে শেষে লিখবো, মূল যেটা সেটা শেষে লিখবো, আর যেটা কম গুরুত্ব বা সিরিয়ালি নিচের দিকে সেটাকে আমরা শাখা হিসাবে নিব, বা এটা হচ্ছে মূল যৌগটা হবে অ্যাসিড, তাহলে এটাকে আমরা শাখা ধরবো। এখন এটাকে যদি শাখা হিসাবে নেই, কিটোনকে নাম দিলে তো ওন, নামের শেষে নুন হয়, প্রোপানুন, বিউটানুন হয়, কিন্তু কিটোনকে যখন আমরা শাখা হিসেবে ব্যবহার করব, অর্থাৎ এটাকে যদি আমি নামের আগে ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি প্রিফিক্স। হ্যাঁ, আর এটাকে যদি আমি নামের পরে ব্যবহার করি, সেটাকে আমরা বলি সাফিক্স। হ্যাঁ, তোমরা ইংলিশে পড়ছো। তো এই কিটোনকে যদি আমি নামের পরে ব্যবহার করি, তাহলে এই জিনিসটা দাঁড়ায় কি? নোন, ঠিক আছে। আর কিটোনকে যদি আমি নামের আগে ব্যবহার করি, তাহলে সেটার নাম হয়ে যাবে অক্সো, 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 অক্সো। এইভাবে কিছু কিছু, সবার এভাবে থাকবে না, কিছু কিছু যৌগের নামের আগে বসলে একটা হবে, নামের পরে বসলে আরেকটা হবে। এখন দেখো এই দুইটার মধ্যে যেহেতু এটার প্রায়োরিটি বেশি, তাহলে এটা তো নিশ্চয়ই নামের পরে বসবে। তাহলে আমরা কি লিখবো? এই COOH থাকলে সেটাকে আমরা বলি নোইক অ্যাসিড, আমরা বলি প্যান্টানোইক অ্যাসিড। হ্যাঁ, নোইক অ্যাসিড, কারণ যেটা উপরে, যেটা আগে থাকবে সেটা মূল যৌগ, সেটাই হচ্ছে মূল যৌগ, সেটাই নামের শেষের দিকে থাকবে, এটাই নামের মূল যৌগ। আর যেটা পরের দিকে থাকবে সেটা হবে শাখা, তাহলে এইটাকে আমরা এই পাশে লিখবো। হ্যাঁ, আমরা এই পাশে লিখবো, তাহলে কি লিখবো? এটা অক্সো লিখবো। হ্যাঁ, কত অক্সো? 4 অক্সো, 4 অক্সো প্যান্টানোইক অ্যাসিড, 4 অক্সো প্যান্টানোইক অ্যাসিড। তাহলে আমরা এই জায়গায়, এই যে আমার এই জিনিসটা, যেহেতু এই জিনিসটা আমার নামের আগে বসছে, তাই আমি অক্সো বসাইছি। যদি এই জিনিসটা নামের পরে থাকতো, তাহলে আমি নোন বসাতাম। তাহলে এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে বলো। আমাদের জাস্ট এখানে, আমার এখানে খেয়াল করো, 4 অক্সো প্যান্টানোইক অ্যাসিড। হ্যাঁ, 4 অক্সো প্যান্টানোইক অ্যাসিড, জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। আমি জাস্ট এটা বলতেছি যে দেখো, নামকরণটা আমি এই জন্যই একটু সময় নিচ্ছি, কারণটা হচ্ছে এখানে তুমি যদি বেসিকটা একবার বুঝে যাও, কারণ এখানে সবার সাথে আমার তাল মিলিয়ে যেতে হচ্ছে। এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই ব্যাচে আছে, এই জন্য আমি আবার বলছি, একটু করে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, যদি না বুঝো আমাকে বলে দিতে হবে, তাহলে দেখবো যে ওই জিনিসগুলো আমরা সহজে বুঝে যাব। 1 2 3 4 5, 5টা, তাই হবে কি? প্যান্ট। এখন কথা হচ্ছে এটা অগ্রগণ্য, এটা মূল যৌগ, তাই এটা আমি এখানে বসাইছি নোইক অ্যাসিড, কিন্তু এটা হয়ে যাবে তখন শাখা, এটাকে আমরা বসাবো 4 অক্সো প্যান্টানোইক অ্যাসিড। আমি আরেকটা উদাহরণ দিব। তাহলে আমার এখন যেটা আমি বলতে চাচ্ছি, একটু করে, আমাদের বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটু ধৈর্য ধরে দেখো। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে একটা কার্যকরীমূলক সামনেও বসতে পারে, একটা কার্যকরীমূলক পিছনেও আসতে পারে। এখন কথা হচ্ছে একাধিক যখন থাকবে, এখন আমি তোমাদের এটা যদি বলি, ধরো এই যে কিটোনের সাথে যদি একটা OH থাকে, তখন কি হবে? কিটোনের সাথে একটা OH থাকলে কি হবে? তখন কিন্তু কিটোনটা কিন্তু পেছনে বসবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যেমন মনে করো, একটু করে খেয়াল করো, যেমন মনে করো C, এখানে মনে করো একটা OH দিলাম, এখানে মনে করো একটা কি দিলাম, OH দিব, আর একটা কি দিব রে? হ্যাঁ, ধরো এখানে একটা, আচ্ছা এখানে একটা এই কিটোন দিলাম। এখন দেখো এই যৌগটার নাম কি হবে একটু দেখো। এখানে আমরা CH2, এখানে 4টা হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখি আমরা এই জায়গায় কি করব,
এখন এখানে কি আছে, একটা এই আছে আর একটা এই আছে, ওইচ আছে। তাই আমি নাম্বারিংটা কোন পাশ থেকে করব, আমার নাম্বারিংটা করব যেটা উপরে আছে। তাই আমরা কি জানি, অ্যালডিহাইড কিটোন ওইচ। তা দেখো আমরা কি জাস্ট আমাদের এই জায়গাটা মাথায় রাখলে হবে, আমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই। আমরা কি করি, সবটা মুখস্থ করতে যাই, আমরা কিছুই পারি না। জাস্ট আমরা তিনটা জিনিস মনে রাখবো, অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল। তো দেখো এই যে দেখো এগুলোই কমন, এগুলোই বেশি। এবং অ্যালডিহাইড কিটোন যদি পারো তুমি অ্যাসিডটা উপরে, অ্যালকিন অ্যালকেন নিচে, সেটাও তুমি সহজে পেরে যাবা। জিনিসটা হচ্ছে এইভাবে, আমি সব একসাথে মুখস্থ করতে যাব না। তো দেখো অ্যালডিহাইড এবং এখানে কিটোন আছে, এখানে অ্যালকোহল আছে, অ্যালডিহাইড এখানে কিটোন আছে, এখানে অ্যালকোহল আছে। তো এই দুইটার মধ্যে কোনটা আগে, আমরা তো জানি তিনটা জিনিস মাথায় রাখো, তিনটা মাথায় রাখো, সব তো দরকার নাই। আমি কি জানি, সিএইচও উপরে, তারপর আমরা জানি সিও, তারপর আমরা জানি ওএইচ। ঠিক আছে, তাহলে এইগুলোর উপরে হচ্ছে COOH, এটার নিচে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। তাহলে তো আমার প্যারাটা কমে যায়। হ্যাঁ, আমরা সব একবারে নিব না। আমরা কি পাইলাম, এই যে কিটোনটা উপরে পাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে কিটোনটা উপরে, ওইচটা নিচে। এই কিটোনটা উপরে, ওইচটা নিচে। তাহলে আমরা দেখি কোন পাশ থেকে গুণে আসবো, এই পাশ থেকে 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমার কয় কার্বন, এটা 5 কার্বন। তাহলে প্যান্ট 5টা কার্বন, তাই প্যান্ট। অগ্রাধিকার কোনটা হবে, এইটার অগ্রাধিকার আছে। তাহলে এটা হচ্ছে মূল যৌগ, এটা শেষের দিকে বসবে। তাহলে কি হবে, প্যান্ট টু ওন। হ্যাঁ, প্যান্ট টু ওন আমরা বলবো, অথবা প্যান্টানোন টু, প্যান্ট টু ওন বা প্যান্টানোন টু। তাহলে আমার এই জিনিসটা কি হয়ে গেল, এখন এই জিনিসটা কি হয়ে গেল, শাখা হয়ে গেল। এই জিনিসটা এখন শাখাই ধরো, আর হচ্ছে যে প্রতিস্থাপিত কার্যকরী মূলকই বলো, প্রতিস্থাপকই বলো, যাই বলো না কেন। তাহলে আমার এটাকে এখন সামনে বসাইতে হবে। তো এটাকে যদি আমি সামনে বসাই, তাহলে কি বসাবো, কয় নম্বরে আছে, 4 নম্বরে আছে। তাহলে আমরা কি বসাবো, 4 হাইড্রোক্সি। আচ্ছা 4, এখন OH যদি সামনে বসে, তাহলে কি হবে, OH সামনে বসলে হবে হাইড্রোক্সি। তাহলে আমরা জিনিসটা কি পাইলাম, আমরা জানি OH থাকলেই তো নল বসে, তাই না, OH থাকলে তো নল বসে। কিন্তু OH যদি সামনে বসে তখন এটা হাইড্রোক্সি বসে। তাহলে আমি কি বললাম, OH এর জন্য প্রিফিক্সটা কি, OH এর জন্য প্রিফিক্স হচ্ছে হাইড্রোক্সি, OH এর জন্য প্রিফিক্স হচ্ছে হাইড্রোক্সি। আর OH এর জন্য সাফিক্স হচ্ছে কি, নল। আমরা যদি পিছনে বসাই, প্রিফিক্স মানে কি, প্রি মানে পূর্বে, পূর্বপদ, আর এটা হচ্ছে পরপদ। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি ওই OHটাকে যদি আমার প্রিফিক্স হিসাবে বসাইতে হয়, সেটা আমরা হাইড্রোক্সি লিখবো। আর OHটাকে যদি আমার পরপদ বা সাফিক্স হিসাবে লিখতে হয়, তা আমরা নল লিখবো। তাহলে এখানে দেখো নল বা অল, হ্যাঁ, নল বা অল যাই বলো। এখন দেখো এখানে কি, একটু খেয়াল করো, তাহলে আমার OHটাকে কিন্তু সামনে বসাইতে হচ্ছে সাফিক্স হিসাবে, কেননা কারণ এখানে কিটোন আছে, তাই আমার এটাকে আমরা হাইড্রোক্সি লিখলাম। আর কিটোন যেহেতু এখানে রাজত্ব করতেছে, তাই এখানে ওন লিখলাম। ঠিক আছে, তাহলে ওন বা নুন, হ্যাঁ, ওন বা নুন। আচ্ছা, তাহলে দেখো এখন কথাটা হচ্ছে, একটু করে খেয়াল করো। আচ্ছা, নুনই মাথায় রাখো, অলই মাথায় রাখো, তাহলে প্যাস লাগবে না। তাহলে এটা ওন সাফিক্স হিসেবে ওন, আর এখানে অল। তাহলে দেখো কিটোনটাকে একবার যখন সামনে বসাইছি তখন অক্সো লিখছি, তার সাফিক্সটা, তার প্রিফিক্সটা হচ্ছে অক্সো। কিটোনকে যখন আমি পিছনে বসাইছি এখানে, তখন হচ্ছে ওন। তো জিনিসটা বুঝছো কিনা, প্রিফিক্স এবং সাফিক্সের খেলাটা বুঝছো কিনা বলো। হ্যাঁ, ওকে বুঝছো কিনা বলো। আমার কথা হচ্ছে, দেখো আমি সবসময় বলতেছি, যেটা উপরে থাকবে, খেয়াল করো, যেটা উপরে থাকবে সেটা হবে মূল যৌগ, সেটাকে আমরা মূল যৌগ ধরবো, এই যে মূল যৌগ ধরবো। আর যেটা নিচে থাকবে সেটাকে আমরা প্রতিস্থাপক ধরবো বা শাখা ধরবো, সেটাকে আমার সামনে বসাবো। তো যেটা উপরে সেটাই পিছনে মারবে। ঠিক আছে, যেটা উপরে সেটাই পিছনে থাকবে, যেটা নিচে সেটা সামনে থাকবে। উপরে পিছন মারে, সামনে, নিচেরটা কি সামনে মারে। ঠিক আছে, মনে থাকবে, উপরেরটা পিছনে যাবে, আর নিচেরটা সামনে যাবে। উপরেরটা পিছনে, নিচেরটা সামনে, উপরে নিচ করতে পারবে না, এটা তো খুব ভালো পারার কথা। হ্যাঁ, দেখো উপরেরটা কি বলছি, এই উপরেরটা পিছনে যাবে, আর নিচেরটা সামনে যাবে। অর্থাৎ তুমি এইভাবে চিন্তা করতে পারো, যেটা উপরে সেটা তো মূল যৌগ, এটা বলছি তো বুঝো নাই, এখন উপরে নিচ বলছি, সেটা খুব হাহা দিচ্ছ, খুব বুঝতেছো, সুন্দর। তো দেখো আমি যেটা বলছি এখানে, উপরেরটা যাবে পিছনে, আর নিচেরটা যাবে সামনে। ঠিক আছে, এখন এই জিনিসটা বোঝা গেছে কিনা। তো দেখো এখন আমি জিনিসটা হচ্ছে বেসিকটা তোমার যদি মাথায় ঢুকে যায়, যেটা উপরের দিকে থাকে সেটা আসলে সামনের দিকে, যেটা উপরের দিকে থাকে সেটা মূল যৌগ। এই যে এটাই মূল যৌগ, যেটা এখানে অ্যাসিডটা উপরে আছে, তাহলে অ্যাসিডটা এখানে মূল যৌগ। ঠিক আছে, এই যে আমি মূল যৌগ হিসেবে নিছি প্যান্টানোইক অ্যাসিড, তো মূল যৌগটার নাম কি, প্যান্টানোইক অ্যাসিড। আর এটা নিচে থাকে, এটাকে আমরা শাখা হিসেবে নিয়ে নিলাম, 4-অক্সো। সামনে দিছি বলি সামনে না, তাহলে উপরেরটা সামনে, এটা না, উপরেরটা পেছন,
উপরেরটা কি, উপরেরটা পিছনে থাকবে, উপরেরটা পিছনে আর নিচেরটা সামনে, নিচেরটা সামনে, হ্যাঁ, উপরেরটা পিছনে নিচেরটা সামনে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি উপিনিশা, উপিনিশা, হ্যাঁ। তাহলে উপরেরটা পিছনে নিচেরটা সামনে, সিম্পল। বুঝতে পেরেছি আমরা, আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা যেটা পেছনে মানে সরি যেটা উপরে সেটাকে আমরা মূল যৌগ হিসেবে নিব। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার, আর বলা দরকার নেই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কথা হচ্ছে এই জিনিসটা এখন পারবো। এখন একটা জিনিস আমরা দেখতেছি যে এখানে হ্যাঁ উস্তাদেরও উস্তাদ থাকে। এখন আমি কি বলছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড, যখন কার্বক্সিলিক অ্যাসিড থাকে, যখন কার্বক্সিলিক অ্যাসিড আর এখানে কি সিও, যখন কার্বক্সিলিক অ্যাসিড এবং যখন সিও, সেটা হচ্ছে তখন উস্তাদকে এখানে COOH উস্তাদ, এই জন্য সি উপরেরটা পেছনে দিয়ে গেছে, ঠিক আছে। আর যেটা COO সেটা কিন্তু কি হয় খেয়াল করো, এটা কিন্তু নিচের দিকে ছিল, কিন্তু এখন আবার ওই কিটুনটায়, আবার এই কিটুনটা যখন ওইচের সাথে থাকে তখন কিটুনের নামটা কিন্তু তখন পিছনে বসছে ওন, তখন কিন্তু ওইচটা সামনে বসছে। তাহলে আমরা একটা যৌগ একটা কার্যকরী মূলকের নাম সামনেও বসতে পারে, পেছনে বসতে পারে, একটা কার্যকরী মূলকের নাম। তো কিটুনটা যখন অ্যাসিডের সাথে ছিল তখন কিটুনের নামটা সামনে বসছে। কিটুনটা যখন ওইচের সাথে ছিল তখন ওইচটা কিন্তু তখন কিটুনের নামটা পেছনে বসছে। অর্থাৎ এখানে অগ্রকর্ণ ক্ষম হিসাবে উপরেরটা পিছনে, নিচেরটা সামনে, এই নিয়মে একটা কার্যকরীমূলক সামনেও বসতে পারে, পেছনেও বসতে পারে। এখন দেখো সামনে বসাকে বলা হয় ইংলিশে প্রিফিক্স, পিছনে মারাকে বলা হয় সাফিক্স বা পরপদ। তাহলে আমরা একটা জিনিস আজকে এটা জেনেই আমরা আজকে এই ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে যে কোনটা কোথায় বসলে কি হয়। আমরা যদিও এটা বইয়ে আছে, তারপর আমি একটু করে লিখে এটা শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের আগামীকালকের ক্লাসটা তোমাদেরকে একটু করে আমি রিকোয়েস্ট করি, অনেক জটিল জিনিস আমরা খুব সহজভাবে শিখতে পারবো। জাস্ট আমাকে এই সিরিয়ালটা আমাকে একটু মনে করে দাও, একটু মুখস্থ করে দাও। মানে এই জিনিসটা যে আজকে বলো না উপরে দিবা না কোন দিকে দিবা এটা বুঝতেছো না, তাই আগামী ক্লাসে যেন এটা না হয় যে কোনটা উপরে দিব আর কোনটা সামনে বসাবো, কোনটা নিচে বসাবো। তাহলে দেখবো যে আমরা জটিল জিনিসগুলো খুব সহজে সমাধান করে ফেলবো। তোমাদের আজকে কাজই হচ্ছে, আগামীকালকের বাড়ির কাজই হচ্ছে, মানে আগামী ক্লাসে যে আমাদের এই জিনিসগুলো সিরিয়ালি সিকোয়েন্সটা মেনটেন করে দিবা। আর মনে রাখবা কীভাবে, সবাই একবারে গাদার মতো পড়বা না, প্রথম মাঝখানে 3টা বা 4টা পড়বা, উপরে এইটা অ্যাসিড, নিচে অ্যালকাইন, ঠিক আছে। আমরা এইভাবে পড়বো। তাহলে আমরা এখন যে কাজটা করবো একটু করে দেখি। এখন যে এই যে একটা কার্যকরীমূলক সামনে বসতে পারে, পিছনে বসতে পারে, অর্থাৎ তখন তার সাফিক্স একটা প্রিফিক্স হবে। তাহলে একটা নাম হবে প্রিফিক্স, একটা হবে প্রিফিক্স, আর একটা হবে কি সাফিক্স, তাই তো। আচ্ছা, এখন খেয়াল করো এই যে প্রিফিক্স এবং সাফিক্সের উদাহরণটা আমি দিচ্ছি। এটা তো সবার উস্তাদ, এটা তো সবার উপরে সবার পিছনেই বসবে, এত আর কখনো কি হবে না, প্রিফিক্স হওয়ার কথা না। তাই দেখো এখানে যে কয়েকটা প্রিফিক্স, এখানে এটা সবসময় সাফিক্স হবে। তাহলে এটা হচ্ছে ওইক অ্যাসিড, ঠিক আছে, ওইক অ্যাসিড। তাহলে এটার ওইক অ্যাসিড, এটার কোনো প্রিফিক্স নাই, এটা কখনো প্রিফিক্স নাই। তাহলে দেখো ওই SO3S এরও কোনো প্রিফিক্স নাই, এটা হবে সাফিক্স হবে। এত দূরে লিখে ফেলছি না, তাহলে এর সাফিক্সটা হবে এখানে, এটা হচ্ছে ওইক অ্যাসিড। এটা এগুলো একটু করে শব্দার্থের মতো দেখলেই হয়ে যাচ্ছে। তুমি জাস্ট এইটা সিরিয়ালটা মুখস্থ করবা, এগুলো শব্দার্থের মতো দেখবা। হ্যাঁ, আমি এটা দিয়ে লিখি, এটা হচ্ছে ওইক অ্যাসিড, হচ্ছে কয়বার মুসলাম, ওইক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে SO3 এটার কোনো কি নাই, এটার কোনো প্রিফিক্স নাই, এরকম কোনো যৌগ নাই, মানে তোমার লাগবে না, নাই মানে এরকম কোনো যৌগ পাবা না, তুমি কান্নাকাটি করো না, ও স্যার এখানে কোনো নাম নাই, এখানে আমরা কি করবো পরীক্ষায় থাকলে, এরকম দিবে না। হ্যাঁ, এরকম নাই, অস্তিত্ব নাই। তাহলে এটার আমার কি লাগবে, সাফিক্স লাগবে, যেটা দেয়া আছে সেটা আমরা দিচ্ছি সালফোনিক অ্যাসিড। আমরা এটাকে কি বলবো, সালফোনিক অ্যাসিড। একটু করে লিখে নাও তোমরা, সালফোনিক অ্যাসিড। হ্যাঁ, তারপরে দেখো এই যে CO, এটার কোনো কি নাই, এটার কোনো প্রিফিক্স নাই, এটাকে আমরা লিখবো হচ্ছে অয়েল হ্যালাইড। আমরা কি লিখবো, এর যৌগটার নাম হবে অয়েল হ্যালাইড। এই যৌগটার ক্ষেত্রে এগুলো যদিও আনকমন, কোনগুলো যেগুলো আমি স্টার মার্ক দিয়ে রাখছি। তো দেখো এই যে কোনটা হবে, এই যে এটা হবে অয়েল হ্যালাইড, এটা হবে কি অয়েল হ্যালাইড, এটা কোনো নাই। তারপর আমরা যদি এদিকে আসি, অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে, অ্যাসিড অ্যামাইডের প্রিফিক্স আছে। অ্যাসিড অ্যামাইড যদি এই জিনিসটা যদি সামনে বসে, তো এটার নাম হবে অ্যামিডো, এটার নাম হবে কি অ্যামিডো, প্রিফিক্স হলে নাম হবে অ্যামিডো। আর যদি পেছনে যদি বসে তাহলে এর নাম হবে অ্যামাইড, তাহলে নাম হবে অ্যামাইড। তাই সামনে বসলে অ্যামিডো, পিছনে বসলে অ্যামাইড। তারপরে দেখো এই CN যদি সামনে বসে তো এটার নাম হবে কি সায়ানো, আর পেছনের দিকে যদি বসে সায়ানাইড। কি বসবে, সায়ানাইড। একটু কষ্ট করে তোমরা এই জিনিসগুলো আমাকে একটু মুখস্থ করে দিও তো প্লিজ,
প্লিজ একটু মুখস্থ করে দিও। আমাকে যদি এই জিনিসটা একটু মুখস্থ করে দিতে পারো। হ্যাঁ, এটা আসলে নাইট্রাল হবে, সরি, এটা সায়ানাইড, এটা সায়ানাইডও হয় নাইট্রালও হয়, দুইটাই হয়। আচ্ছা, সায়ানাইডও হয় নাইট্রাল হয়, যখন আমরা প্র্যাকটিস করাবো এগুলো তখন ক্লিয়ার হবে, জাস্ট আপাতত মুখস্থ করো। হ্যাঁ, এটা সায়ানাইডও হবে নাইট্রালও হবে, তবে আপাতত তোমরা মুখস্থ করো জিনিসগুলো যে বসলে কোনটা হবে। আমরা যখন প্র্যাকটিস করবো, আমরা যখন এমিন পড়বো, অ্যামাইড পড়বো, এই জিনিসগুলো একদম ফকপকা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গাতে আসলাম। আচ্ছা, এখন আমরা যদি আসি যে দেখো, এই যে দেখো সিএইচ যদি সামনে বসে, এলডিহাইড যদি সামনে বসে, তখন এটা কি বসবে? এলডিহাইড যদি সামনে বসে তখন এটা কি হবে? অ্যালকানোইল। হ্যাঁ, অ্যালকানোইল। আর যদি পিছনে বসে এটা, তো তোমরা তো জানো পিছনে বসলে নেল হয় বা অ্যালডিহাইড হয়। নেল বা অ্যালডিহাইড, বা এটাকে আমি নেল বলি, যদিও তোমরা এটাকে অ্যালও বলতে পারো, অ্যাল বা ইংলিশে এটাকে অ্যাল বলতে পারো। তারপর আমরা যদি বলাই যদি কিটুন আছে, যে স্যার কিটুন থাকলে আমরা কি বসাবো? কিটুন থাকলে কি বসাবো আমরা বলি তো? কিটুন যদি সামনে বসে, একটু আগে তো পড়ছি, কিটুন সামনে বসলে আমরা অক্সু বসাবো। এগুলো শব্দ অর্থের মতো শিখবা। আমাদের মূল শিক্ষাটা হচ্ছে কে উপরে কে নিচে, সেটা আমরা বেসিক্যালি শিখবো। আর এটা হচ্ছে সিও থাকলে সেটা হচ্ছে অক্সো। তোমরা যারা একদম এইচএসসি 2 ব্যাচের, তাদেরকে একটু করে একটু সময় দিতে হবে, আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু সময় দাও। একবার যদি এগুলো শিখে ফেলতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না। বা এইচএসসি মানে এসএসসি বা 9 কেউ যদি খেতে হতে তাও একটু সময় দিতে হবে। আর যারা এইচএসসি 21 তাদের জন্য এগুলো কিছুই না আমি মনে করি। তাহলে তোমাদের আগামী ক্লাসটা তো এইচএসসি 22 বা 9 কেউ যদি থাকো, তাহলে তোমাদের আগের ক্লাসটা যদি ওদের মতো বুঝতে হয় 21 মতো, তাহলে তোমাকে এই জিনিসগুলো টুটস্থ করে ফেলতে হবে। আচ্ছা যাই হোক, আমরা যদি এদিকে আসি যে কিটুন, এই যে অক্সোটা কি হয়ে যাবে এখন? অক্সোটা হয়ে যাবে এখন এই কী হবে রে? পিছনে বসলে ওন বসে। হ্যাঁ, পিছনে বসলে ওন বসে। তারপর আমরা যদি আমরা কি বসাবো? আমরা যদি এই যে অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলটা যদি আমরা সামনে বসে, ওইসটা যদি সামনে বসে, তাহলে আমরা বসাবো কি? হাইড্রোক্সি। আমরা কি বসাবো? আমরা বসাবো হাইড্রোক্সি। নামের শেষে কি হবে বলো তো? নামের শেষে হবে নল, সরি নল না, আমরা অল বলি এটাকে, অল। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি যে এসএসএইচ যদি নামের আগে বসে, অ্যাসিড যদি নামের আগে বসে, মার্কেপ্টো। হ্যাঁ, মার্কেপ্টো, এটা কি হবে? মার্কেপ্টো। নামের আগে বসলে মার্কেপ্টো, এটা হবে মার্কেপ্টো। এসএইচ যদি নামের আগে বসে, খেয়াল করো, এসএইচ যদি নামের আগে বসে কি হবে? মার্কেপ্টো। আচ্ছা, আরেকটা কথা, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা প্রত্যাশী যারা, তাদের কিন্তু সরাসরি এমসিকিউ চলে আসবে যে কোনটি অগ্রগণ্য। হ্যাঁ, এভাবে এমসিকিউ থাকবে। আর যে মার্কেপ্টো, এই মার্কেপ্টো অর্থাৎ এই যে অ্যাসিড মূলকটা যদি সামনে থাকে মার্কেপ্টো, যদি পেছনে থাকে তাহলে নর্মালি থায়োল বলবো। আমরা এটাকে থায়োল বলবো। ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি করে লিখে ফেলি যে অ্যালকিন যদি সামনে থাকে, অ্যালকিন কি কখনো সামনে থাকে? তোমাদেরকে দেখাছিলাম না, ইন এবং আইন যদি একসাথে থাকে তাহলে ইনও সবসময় পিছনে, আইনও সবসময় পিছনে, মনে রাখবা। ইন সবসময় পিছনে, আইনও সবসময় পিছনে, তাহলে এদের কোনো প্রিফিক্স হয় না। তুমি যদি থাকেও, যদি মনে করো দ্বিবন্ধনও আছে আবার অ্যাসিডও আছে, খেয়াল করো, দ্বিবন্ধনও আছে আবার অ্যাসিডও আছে, তাহলে আমার দুইটাই পিছনে বসবে। CSS পিছনে বসবেই নিয়ম অনুসারে, আর ইনটাও সামনে বসে না। তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে ইন আইন দুইটাই পিছনে বসবে, তবে ইনটা আগে আইনটা পরে। তো ইন যদি সবসময় পিছনে বসে তাহলে এখানে কেউ নাই। আমার এই জায়গায় আমার কি বসাতে হবে বলো তো দেখি? আমাদের কি বসবে? ওই যে নামের শেষে ইন বসবে, ইন, তোমরা তো জানোই, এই যে নামের শেষে কি বসবে? ইন বসবে। তারপরে আইনটা এখানে কি হবে? নামের শেষে আইন বসবে। আর এখানে কি আছে? আর অ্যালকেনের ক্ষেত্রে কি হবে? অ্যালকেনের ক্ষেত্রে এন বসবে। তো দেখো, তাহলে ইন আইন এগুলো সবসময় নামের পিছনে বসবে, এগুলো নামের আগে বসে না। তো জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু করে জানাও, একটু তাড়াতাড়ি করে জানাও যে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা, একটু করে জানাও। আচ্ছা ঠিক আছে, আমাদের নামগুলো খুব কঠিন কিছু না বাবা, একটু করে খেয়াল করলেই হয়ে যাচ্ছে তোমাদের। এবং এই চারটা তোমাদের, হ্যাঁ আচ্ছা নাম পাইলো না, ও মার্কেপ্টো। আচ্ছা, একটা নামই তো কঠিন, আর মোটামুটি তো বাকিগুলো কঠিন, সহজ আছে আশা করি। যে এখন কোনটা আগে বসলে কি হয়, কোনটা পরে বসলে কি হয়, সে একটু শব্দার্থের মতো একটু শিখে রাখলে হবে। ম্যাক্সিমাম সময় কিন্তু একটা করে ওইক অ্যাসিডগুলো কিন্তু তোমরা আগে থেকেই জানো, সালফোনিক অ্যাসিড, অয়েল, হ্যালাইড, অ্যামাইড, অ্যামিডো, নাইট্রাইল, সায়ানো, অ্যালকানোইল, ওন, অক্সো, অল, হাইড্রোক্সি, মার্কেপ্টো, থায়োল। এখন জাস্ট তোমাকে আমি আবারও একটু বলি যে শব্দার্থের মতো আধা ঘন্টার সময় তুমি দাও। তোমার আজকের পড়াই হচ্ছে, আজকে এগুলোর আগে যা পড়াইছি তা তো মুখস্থের কিছু নাই,
জাস্ট মুখস্থের এই জায়গাটাই একটু জাস্ট আমার জাস্ট এই জায়গাটা মাথায় রাখবা। আমি যেখানে পড়াইছি যে এখানে যতটুকু কথা বলছি আমি যে এই জিনিসগুলো আগে শিখবো, যদি কিচ্ছু মনে না রাখতে পারি আমরা শুধু কার্বক্সিলিক অ্যাসিডটা মনে রাখবো। তারপর আমরা এইখানে মাস্ট আমরা 3টা মনে রাখবো, অ্যালডিহাইড, কিটোন, OH, ঠিক আছে। তারপর আমরা নিচের গুলোতে এমনিতেই পারবো, আগে 2 তারপর 3, অ্যালকিন, অ্যালকাইন, তারপর অ্যালকেন। তাহলে আমি যদি এইভাবে পড়ি তাহলে আমার কিন্তু যখন আমরা নামকরণ করতে যাব তখন কিন্তু আমাদের চিন্তাটা খুব সহজে হয়ে যাবে। আর আমরা যদি সব একবারে যদি গোনা শুরু করি কোনটা আগে কোনটা পরে, যদি কোনোটাই মনে থাকবে না। আমাদের এখন একটা জিনিসও মনে আছে যে অ্যালডিহাইড, কিটোন, OH হচ্ছে মাঝখানে, এর আগে অ্যাসিড, এরপরে হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, ঠিক আছে। তাহলে আমরা মূলত এইগুলো দিয়ে নামগুলো আসবে, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল দিয়ে নামটা আসে। কথা বুঝতে পেরেছো তোমরা নাকি বুঝো নাই? কথা বুঝতে পেরেছো কিনা বুঝো নাই? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি, এই সবার ক্লিয়ার কিনা একটু বলো, বলো তাড়াতাড়ি, শুধু লাভলি একটা হারিয়ে দিও না, যে বুঝছো কিনা বলো। তা জাস্ট আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের এই জিনিসটা একটু করে মাথায় রাখতে হবে। ওকে, বুঝছো তোমরা সবাই? ওকে ওকে, তো তোমাদের এই জিনিসটা তোমাদেরকে আবারও একটু রিকোয়েস্ট করি, তোমাদের আগামী ক্লাসটা একদম একদম সহজ, একদম সহজ হয়ে যাবে। তোমাদেরকে আমি আবারও বলি, আমার যদি 8 নম্বর লেকচারটা খুব সহজে করতে চাও তো তুমি আমাকে এটা মুখস্থ করে দাও, এটা তোমার কাছে আমাকে অদা করে যাও। হ্যাঁ, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমাদের আগামী ক্লাসটা খুব চমৎকার এবং খুব সহজভাবে হবে। জাস্ট আমাকে এই জিনিসটা একটু করে আমাকে একটু কমপ্লিট করে দিও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে আরও নতুন নতুন অনেক প্ল্যান আছে। আমার একটা টার্গেট, তবে একটা জিনিস আমি বলি, আমি কেমিস্ট্রি পড়াই বা বায়োলজি পড়াই, আমার একটা টার্গেট, আমি মেডিকেলে পড়ি, আমার এখানে আসো তোমরা। আমিও চাই যে তোমরাও যেন মেডিকেলে চান্স পাও। এই জন্য মেডিকেলে চান্স পাওয়ার সাথে, তবে আমি কেমিস্ট্রিটা এমনভাবে পড়াই তুমি পৃথিবীর সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা, এই সিলেবাসটা যদি অন্য কোথাও পরীক্ষা হয় এই সিলেবাসের উপর। তো যাই হোক, তোমরা যারা মেডিকেল প্রত্যাশী স্বপ্নটা দেখতে থাকো এবং ওই অনুযায়ী কাজ করতে থাকো, হতাশ হওয়ার কিছু নাই, খুব সহজ, গুছিয়ে পড়ো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজকে শেয়ার মেনশন খুব একটা মনে হয় দেওয়া হয়নি, সেটা দিয়ে তারপর যাইও। বেস্ট অফ লাক, টাটা।